সময়টা বর্ষাকাল। কোনো এক দুপুরে ওর বাসায় খবর এসেছিল। খবরটা শুনে ওর মা বাবা তড়িঘড়ি করে রওনা হয়েছিল ভোটমারির উদ্দেশ্যে। সেখান থেকে বাবুরহাট, কারণ আব্দুল্লাহর দাদা অসুস্থ। এখানে বলে রাখা ভালো যে ওর দাদার বাড়ি কালীগঞ্জ উপজেলার বাবুরহাট নামক জায়গায়। দুপুরবেলা আনুমানিক 1টার দিকে বাসা থেকে বের হয়েছিল আব্দুল্লাহর বাবা মা। পাটগ্রাম বাস স্টেশনে এসে বাসে উঠে চলে এসেছিল ভোটমারিতে। সেখানে নেমে ভ্যানে করে পৌঁছেছিল দাদুর বাড়িতে। বাস থেকে নেমে যে রাস্তা ধরে যেতে হয় তার পুরোটাই মাটির রাস্তা। বর্ষাকাল হওয়াতে বলা যায় পুরো রাস্তা কর্দমাক্ত। এজন্য বাড়িতে পৌঁছাতে বেশ সময় লেগেছিল 2 ঘন্টার মতো ভ্যানে করে। সময় আনুমানিক 3:30 হবে। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর বাড়ি থেকে কল করে জানিয়েছিল আব্দুল্লাহকে যে ওর দাদা মোটামুটি ভালো, কিন্তু এর কিছুক্ষণ পর খবর পেয়েছিল ওর দাদা আর নেই, পরলোক গমন করেছে। আব্দুল্লাহ তৎক্ষণাৎ আর দেরি না করে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ওর বাড়ির পাশের এক মসজিদের এক ইমাম সাহেবের সাথে রওনা হয়েছিল দাদার বাড়ির উদ্দেশ্যে। সময় তখন 7:30। রাত ও গ্রামের ব্যাপার, তাই বাস থেকে যেখানে নেমেছিল সেখান থেকে দাদার বাড়িতে যাওয়ার জন্য কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। আব্দুল্লাহর পরিচিত সেই ইমাম সাহেবের কাছে হ্যান্ডসেট থাকাতে আব্দুল্লাহর ছোট চাচাকে কল করে বলেছিল সেখানে থাকতে, কারণ উনি এসে তাদেরকে নিয়ে যাবেন মোটরসাইকেলে করে। মোটরসাইকেল হওয়াতে দ্রুতই চলে এসেছিল, কিন্তু রাস্তা খারাপ ও মোটরসাইকেলের কন্ডিশন অনুযায়ী ওর চাচা দুজনের একজনকে নিয়ে যেতে পারবে বলে জানিয়েছিল। তাই আব্দুল্লাহকে রেখে সেখানে আবার ফিরে আসবে অপেক্ষা করতে বলে ইমাম সাহেবকে নিয়ে রওনা হয়েছিল বাড়ির উদ্দেশ্যে। এদিকে আব্দুল্লাহ যেটা করেছিল, নির্জন এলাকাতে অস্বস্তি বোধ করাতে একাই হাঁটতে শুরু করেছিল দাদার বাড়ির উদ্দেশ্যে। সে দাঁড়িয়েছিল একটা দোকানের টিনের চালার নিচে। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ভিজতে ভিজতে চলছিল সে। এখানে আর একটা ব্যাপার, সেটা হচ্ছে সে তার দাদাকে খুব ভালোবাসত। দাদার মৃত্যুর কথায় খুব বিষণ্ণ হয়ে পড়েছিল। দাদাকে শেষ দেখাটা দেখার জন্য মন ব্যাকুল ছিল, তাই চাচার অপেক্ষা না করে হাঁটতে শুরু করেছিল। ওর দাদুর বাড়িতে যেতে 3টা বড় বড় বাঁশ ঝাড়। জায়গাটা এমন যেখানে বাড়ি তো বাড়ি, আর যেখানে নেই অনেক দূর অবধি শুধুই ক্ষেত। ও কিছু দূর যেতে একটা গ্রামের মোড় পায়। অন্ধকার রাত, একটু পর পর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আব্দুল্লাহ সে মোড়ে যেতে দেখতে পেয়েছিল একজন সাদা আলখাল্লা ধরনের কাপড় পরিহিত বৃদ্ধ দাঁড়িয়ে আছে। লোকটির দাড়ি ছিল লম্বা। বিদ্যুতের আলোতে বৃদ্ধের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। বৃদ্ধকে পাশ কাটিয়ে যেতে লোকটি জিজ্ঞেস করেছিল, কোথায় যাচ্ছ? আব্দুল্লাহ জবাব দিয়েছিল, আমার দাদার বাড়িতে। এটা শুনে সেই বৃদ্ধ লোকটি বলেছিল, আমিও যাচ্ছি সেখানেই। বলেছিল, চলো একসাথে যাই। এরপর দুজনে চলেছিল, কিন্তু লোকটি হাঁটছিল আব্দুল্লাহর সামনে সামনে। পাশাপাশি হতে পারছিল না আব্দুল্লাহ। এইভাবে সামান্য কিছু দূর যেতে প্রথম বাঁশঝাড়। সেখানে আসতে দেখতে পেয়েছিল বাঁশঝাড়ের সবগুলো বাঁশ মাটির সাথে রাস্তার ওপর শুয়ে পড়া অবস্থায়। সেই বৃদ্ধ লোকটি আব্দুল্লাহকে বলেছিল, দাঁড়াও। আব্দুল্লাহ দাঁড়িয়ে যায়। ও দেখতে ও শুনতে পেয়েছিল যে বৃদ্ধ লোকটি কি যেন বলছিল, আর সাথে সাথেই শুয়ে পড়া বাঁশগুলো স্বাভাবিক হয়ে উঠছিল, অর্থাৎ আগের মতো দাঁড়িয়ে গিয়েছিল। একটা কথা যে আব্দুল্লাহ এর পরেও এমন অস্বাভাবিক পরিস্থিতিতে পড়েছিল অন্য একটা ঘটনাতে ওর জীবনে, কিন্তু এমন অবস্থায় ওর মন পুরোপুরি ঠিক থাকে না। কি হচ্ছে তা তার মাথায় আসে না। সে বুঝতে পারে না যে এটা একটা অস্বাভাবিক ঘটনা ঘটল, সেটাই বুঝাতে চেয়েছেন। সে বাঁশঝাড় পার হওয়াতে দেখতে পায় দাদার বাড়ি থেকে 100 মিটার দূরত্বে তার অবস্থান। দেখা যাচ্ছিল বাড়িটা আবছা আবছা। ভাবনার বিষয় হলো, যেখানে ভ্যানে সময় লাগে প্রায় 2 ঘন্টা, সেখানে তারও বেশি সময় লাগার কথা হেঁটে যেতে, অথচ তার ধারণা 30 মিনিটও লাগেনি। যখন দেখতে পেয়েছিল তার দাদার বাড়ি, আর কিছু চিন্তা না করে দৌড়ে চলে গিয়েছিল বাড়ির ভেতরে, আর ওর বাবাকে দেখে জড়িয়ে ধরে কান্না করছিল। এখানে ভয় না, দাদার প্রতি
আবেগপ্রবণ হয়ে দৌড়িয়েছিল। এরপর দাদার শেষ কাজ সম্পন্ন করে সকালে ওর চাচা জানতে চেয়েছিল কিভাবে এত তাড়াতাড়ি আসা সম্ভব হয়েছিল, এবং এটাও বলেছিল যে সে আব্দুল্লাহকে আনতে গিয়েছিল। আব্দুল্লাহ রাতের কথা যতদূর মনে করতে পারল তা প্রকাশ করল। ওর কথা শুনে রীতিমতো অবাক হবার মতো অবস্থা। আশ্চর্যজনক এবং রহস্যময় একটা ঘটনা ঘটে গেছে। এরপর 2 বছর কেটে গেছে। সাল 2010। আব্দুল্লাহ সাক্ষী হয় আরও একটি ঘটনার। ওর 4-5 জন বন্ধু সহ পেয়ারা পাড়ছিল। সে গাছের নিচে বাঁশের তৈরি বেড়া ছিল, যেটার ওপরের দিকে বের হয়ে যাওয়া বাঁশের মোটা পাতির বা বাতার মাথাগুলো ছিল বেশ সূচালো। কেউ যদি গাছ থেকে সেটার উপরে পড়ে তাহলে সেখানে গেঁথে যাওয়ার আশঙ্কা থাকে বা জখম হবার। পেয়ারা পাড়তে সে বেশ উঁচু ডালেই উঠেছিল এবং সেখান থেকে কোনো কারণ ছাড়াই সে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যে সবাই আতঙ্কিত হয়ে ওঠে, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো আঘাত পাওয়া ছাড়াই সে মাটিতে এসে পড়ে। পরবর্তীতে ওর কাছ থেকে জানতে পারা গিয়েছিল যে সে যখন পড়ছিল তখন সেটা উপলব্ধি করেছিল কেউ একজন তাকে 2 হাতে শূন্যে ধরে তারপরে নিচে নামিয়ে নিয়ে আসে। এমন যে কোনো বড় মানুষ কোনো বাচ্চাকে 2 হাতে করে নিচে নামিয়ে নিয়ে আসলো। আব্দুল্লাহ কোনো কিছুর উপস্থিতি টের পেয়েছিল গাছ থেকে পড়ার মুহূর্তে। এমন না হলে ঘটনা হয়তো খুবই খারাপ হতে পারত। 2014-15 আব্দুল্লাহ তখন বগুড়ায় পড়াশোনার সুবাদে একটি মেসে থাকত। মেসের পরিবেশটা ছিল প্রায় একটা ফুটবল স্টেডিয়ামের সমতুল্য। সেটার ফটক দিয়ে প্রবেশ করে ভেতরে আরও একটা ফটক দিয়ে ঢুকতে হয় মেসের সীমানার ভেতর। এরপর আরও একটা ফটক দিয়ে ঢুকতে হয় ওর মেসে। মূলত ওটা একটা বাসা ছিল। মেসের সামনে একটা বড় আম গাছ, মেসের পেছনে বেল গাছ, যেটার ডালপালা মেসের টিনের চালার ওপর পড়েছিল। শ্যাওলা পরগাছায় পুরো দেয়ালটাই পুরনো, জরাজীর্ণ। মেসের যে রুমে থাকতো আব্দুল্লাহ, সে রুমের একটা জানালার পাশে ওর বিছানা। সে জানালার ধারে বেলগাছ। ঘটনা শুনতে এটাও জানতে পারা যায় যে এর আগে অনেকে এই মেসে টিকতে পারেনি, কারণ এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি টের পাওয়া গিয়েছিল। এরকম অস্বাভাবিক পরিস্থিতিতে পড়তে হয়েছিল তাদেরকেও। তারপর কেউ গেলে কেউ আসতো হয়তো না জেনে, বা অনেকে জেনেও আসতো, কারণ সে মেসে ভাড়া অনেক কম হতো। যাই হোক, মেসের চালে আর জমিনে রাতে বেল পড়ার শব্দ হতো। অনেকে বেল পড়ার শব্দ পেয়েছে, কিন্তু সকালবেলা যখন যেত বেল তুলতে তখন দেখতো যে সেখানে কিছুই নেই। কোনো কোনো দিন একেবারেই কোনো শব্দই পাওয়া যেত না। এর মধ্যে মাঝে মাঝে এমন শব্দ হতো যে কেউ যদি টিনে হেঁটে বেড়ায়, গা ঘেঁষে গেলে যেমন হয় সেই রকম শব্দ। এত কিছুর পরেও আব্দুল্লাহ অন্যদের সঙ্গে থাকতো। তারা সেই প্রাচীরের ভেতরে ক্রিকেট খেলতো, কখনো রাতেও খেলতো লাইট জ্বালিয়ে। একদিন দিনের বেলা ক্রিকেট খেলতে বল প্রাচীর টপকায় বাইরে এক জঙ্গলের ভেতর পড়ে যায়। সেই বলটি বল কুড়াতে দেয়াল টপকিয়ে যায় আব্দুল্লাহ। জঙ্গলের পাশে ছিল পরিত্যক্ত টয়লেট। আব্দুল্লাহ জঙ্গলের ভেতরে বল খুঁজতে খুঁজতে দেখতে পেয়েছিল সেই পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে 2টা বাচ্চা বের হয়ে আসছে। বাচ্চা দুটো এত ছোট ছিল যে তারা হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছিল। টয়লেটের ওপর থেকে নিচে নামার যে সিঁড়ি ছিল সেই সিঁড়ি দিয়ে একটা বাচ্চা নেমে এসে আব্দুল্লাহ দেখে বল নিয়ে আসে আর হাত বাড়িয়ে বল নিতে বলছিল, ভাইয়া এই যে বল। বাচ্চাটা যখন বলছিল ভাইয়া এই যে বল, তখন 2টো বাচ্চাই একসাথে আব্দুল্লাহর দিকে খুবই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। আগেই জানিয়েছি যে আব্দুল্লাহ এমন অস্বাভাবিক পরিস্থিতিতে পড়লে ওর মাথায় স্বাভাবিক চিন্তা কাজ করে না, একটু ভালো মন্দ চিন্তার বাইরেই থাকে। বাচ্চাটা যখন ওভাবে বল নিয়ে এসেছিল তখন আব্দুল্লাহ বল নিতেই এগোচ্ছিল। ঠিক তখন আব্দুল্লাহ বুঝতে পেরেছিল ওর বাম দিকে কেউ একজন সাদা কাপড় পরিহিত দাঁড়িয়ে বলেছিল, এই আব্দুল্লাহ কই যাও। আব্দুল্লাহ স্পষ্ট দেখতে পায় তাকে এবং কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পরে সবাই ঘটনা জানতে পারে। ওর মেসে 3টা রুম ছিল। এর মধ্যে একটাতে এক জায়গায় এক বেডে প্রতি রাতে 2টা থেকে 3টার মধ্যে বেডটা কেঁপে উঠত। প্রতি রাতেই যদি বিছানা বা বেড চেঞ্জ করা হতো, অর্থাৎ ওই জায়গায় অন্য কোনো বেড আনা হতো, তবুও প্রতি রাতে ঠিক ওই সময়ে বেড কেঁপে উঠত। অন্য এক রুমে এক বিছানায় যেই থাকতো তাকেই
রাতে বোবায় ধরত, অর্থাৎ বিজ্ঞানের ভাষায় যেটাকে স্লিপিং প্যারালাইজড বলা হয়। প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন এটা অবশ্যই হতো। আর বাকি যে রুম ছিল একটা, সেটাতে রাতে খুবই খারাপ ধরনের স্বপ্ন দেখাতো। পরবর্তীতে এসবের জন্য মেস মালিক কোনো ব্যবস্থা নিয়েছিল কিনা জানা নেই এখন পর্যন্ত। মেসে থাকাকালীন সময়ে আবদুল্লাহ একবার বাসা পাটগ্রামের উদ্দেশ্যে বগুড়া রেল স্টেশন থেকে ট্রেনে উঠেছিল। লোকাল ট্রেন রাত 8টায় ছাড়ার কথা। ট্রেনে উঠে ট্রেনের শেষের দিকে দ্বিতীয় কামরায় বসে সে। অল্প কিছু লোক জায়গায় জায়গায় নামতে নামতে একসময় ট্রেনের সেই কামরা পুরোটাই ফাঁকা হয়ে যায়। জায়গাটা হলো লালমনিরহাট স্টেশন। আবদুল্লাহ ফাঁকা কামরায় থাকতে না চেয়ে সে ভাবল, মানুষ যে কামরায় আছে সেই কামরায় গিয়ে উঠি। তো সে উঠল প্রথম বগিতে। সেই বগিতে কিছু লোক ছিল, তারাও সব নেমে যাওয়াতে রইসবাগ নামক একটি জায়গায় ট্রেন আসলে সেই বগিটাও ফাঁকা হয়ে যায়। সে বসেছিল যেদিকে, মুখ করে সেদিকে শেষের দিকে লক্ষ্য করেছিল হঠাৎ কিছু লোকের উপস্থিতি, কিছু লোকের সরগম। কিন্তু লোক থাকার কথাই নেই, কারণ চলন্ত ট্রেন কিছু দূর যাবার পরে যে গতি ওঠায় সেখানে নতুন করে কোনো লোক ওঠা অসম্ভব। অথচ 3 বা 4 জনকে সে দেখতে পেয়েছিল। গা ছমছমে ব্যাপার একটা, কেউ বসে আর কেউ দাঁড়িয়ে কথা বলছিল। বিষয়টা স্বাভাবিকভাবে নিজের মতো করে নিয়ে বসেছিল সে। একটু পর বুঝতে পেরেছিল ও ছাড়া আর কেউ নেই বগিতে। ট্রেন চলছিল ঠিকঠাক। আবদুল্লাহ আবার কিছু লোকের সরগম শুনতে পায়, বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। সে সেদিকে তাকাতে চিন্তা করতেই পাশ থেকে একজন সেদিকে তাকাতে নিষেধ করেছিল। কে তাকে নিষেধ করছে সেটা দেখতে আবদুল্লাহ তাকালো। সে দেখতে পেয়েছিল যে তার পাশে বসে আছে, তার হাতের পাশেই, কিন্তু ট্রেনের অন্যদিকে জানালার পাশে বাইরের দিকে বসেছিল সেই বৃদ্ধটি, যাকে এর আগেও সে বিভিন্ন পরিস্থিতিতে দেখেছে। ট্রেনের ভেতরে যে লাইটগুলো সেগুলোর ভোল্টেজ আপ ডাউন করছিল, এজন্য স্পষ্টভাবে সে দেখতে পায়নি সেই বৃদ্ধকে। স্বভাবতই আবদুল্লাহ আর চিন্তা করল না যে কেমন করে সেখানে আসলো। এরপর আবদুল্লাহ তার সাথে থাকা ব্যাগ নিয়ে সেই বৃদ্ধের কাছে বসেছিল। কিছুক্ষণ থাকার পর সেখানে ভালো লাগছিল না তার, এই জন্য সে আগের জায়গায় চলে গিয়ে বসেছিল। জানালার দিকে মুখ করে বাইরে অন্ধকারের দিকে তাকিয়েছিল। চলতে চলতে টের পেয়েছিল সেই বৃদ্ধসহ ওই লোকগুলোর উপস্থিতি আর নেই। কোনো কথা নাই, একদম নিঃশব্দ ট্রেনের ভেতর, সবাই গায়েব। আবারও রক্তহীন করা পরিবেশ। এরপর ট্রেন যখন কালীগঞ্জ নামক স্টেশনে, তখন ওই বগিতে কিছু লোক উঠেছিল। এরপর পাটগ্রামে আসে কোনো সমস্যা ছাড়াই। লোকাল ট্রেন হওয়াতে অনেক রাতে নামতে হয়েছিল স্টেশনে। রাত তখন 1টা-2টা। স্টেশন থেকে বাসায় ফেরার পথে শহরের ভেতরে কিছু বখাটেদের খপ্পরে পড়েছিল এবং টাকা সহ বিভিন্ন কিছু তারা হাতিয়ে নেয়। আবদুল্লাহ তখন বলেছিল, সকাল হলেই খবর পাওয়া যাবে তোমরা কারা। ওর এই কথায় ওই দলের একজন আবদুল্লাহর চেহারায় আলো জ্বালাতেই চিনতে পারে এবং ওকে ছেড়ে দেয় এবং যা নিয়েছিল তা ফিরিয়ে দেয়। এরপর সে বাসায় ফেরে আর কোনো সমস্যা ছাড়াই। এই ছিল ঘটনা, যে ঘটনাটির প্রতিটি অস্বাভাবিক পরিস্থিতিতে কেউ না কেউ এসে, অথবা কেউ একজন এসে বিপদ থেকে উদ্ধার করেছিল। আসলে কে ছিল সেই বৃদ্ধ, এটাই প্রশ্ন। কোনো ফেরেশতা নাকি ভালো কোনো জিন যে আবদুল্লাহর জন্য এসেছিল? আবদুল্লাহ ওর দাদাকে খুব ভালোবাসত, এই জন্য হয়তো আধ্যাত্মিক কোনো ব্যাপার ছিল ওর দাদাকে ভালোবাসার বিপরীতে আল্লাহর আদেশে। আবদুল্লাহ এখনো মাঝে মধ্যে বড় কোনো বিপদে পড়লে সেখান থেকে রক্ষা। তার কথা নানিজান ফেলতে পারেননি। রেডি হতে সবকিছু গোছগাছ করতে সময় লাগলো। তারা শেষ বিকেলে রওনা দিল, যেহেতু পাশের গ্রামেই বাড়ি, তাই বেশি সময় লাগতো না সেই সময়। তখন যোগাযোগ ব্যবস্থা যদিও বেশি ভালো ছিল না। মেঠো পথে হেঁটে হেঁটে ভাই বোন বাড়ির দিকে রওনা হলো। পথের ধারে এক জায়গায় ছিল একটা ফুলের গাছ। সেখানটা খুব ভয়ানক একটা জায়গা ছিল। দিনের বেলায়ও মানুষ হেঁটে যেতে পারত না। যারাই যেত তাদের সাথে ভয়ানক কিছু না কিছু ঘটতই। নানিজান আর তার ভাই যখন সেই জায়গার কাছ থেকে যাচ্ছে তখন প্রায় সন্ধ্যা। এমন সময় কিছু দূরে তারা দেখল সাদা শাড়ি পরা কোনো একটা অবয়ব
দাঁড়িয়ে আছে। অবয়বটি যেন কয়েক হাত ওপরে ভাসছে। সন্ধ্যার আবছা অন্ধকারে তার পরনের শাড়ি থেকে যেন তীব্র সাদা আলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। নানিজান আর ভাই যত এগোচ্ছে ততই অবয়বটা বড় হচ্ছে। একসময় এত বড় হয়েছে যে পাশের তাল গাছে তার মাথা ঠেকেছে। তার চেহারা দেখা গেল না। নানিজান বুঝতে পারল এটা কি, কিন্তু তার ভাইকে কিছু বুঝতে দিল না। একটা সময় রাস্তা থেকে না গিয়ে তারা পাশের ধান ক্ষেতের আইল ধরে বাড়ির দিকে এগোচ্ছে। একটা সময় নানিজান পেছন ফিরে যা দেখল তা দেখে তার বুক আঁতকে উঠল। অবয়বটা আরো আরো লম্বা হয়েছে। তার চোখ মুখ যেন আগুনের মতো জ্বলছে আক্রোশে। এটা দেখে তিনি আর তার ভাই প্রাণপণে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে তারা ক্লান্ত। জমির আইল ধরে যখন বাড়ির কাছে তারা আসলো, সর্বশক্তি দিয়ে সবাইকে ডাকতে শুরু করলো। পেছনে সেই অবয়বটা প্রবল আক্রোশে তখনও এগিয়ে আসছে। বাড়ির লোকজন তাদের ডাক শুনে ভাবল তারা হয়তো ডাকাতের হাতে পড়েছে। গ্রামে তখন ডাকাতের আতঙ্ক। বাড়ির লোকজন যখন আসলো তারাও সাদা শাড়ি পরা অবয়বটাকে দেখে ভয় পেল। একটা সময় অবয়বটা আস্তে আস্তে যেন হাওয়ায় মিলিয়ে গেল। নানিজান ও তার ভাই সবাইকে ধরে বাড়িতে নিয়ে আসলো। ঘটনাটি এখানে শেষ হলে পারত, কিন্তু সেই ঘটনার প্রায় 30 বছর পরের ঘটনা। নানিজান আর তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটির পর আমার নানিজান আমার মা আমার মামাকে নিয়ে শহরে আসলো। এরপর আমার মায়ের বিয়ে হয়। আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হই, বড় হই, আর নানিজান বৃদ্ধ হন। আমরা আমার পরিবার আর নানিজানরা পাশাপাশি থাকতাম। আবার সেই এক চৈত্র মাসে কোনো একদিন প্রচণ্ড গরম। আমার মামা রাত করে বাসায় আসাতে তিনি বারান্দায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করত। একদিন রাত প্রায় 12টার দিকে বারান্দা থেকে কিছু দূরে তিনি আবার সেই সাদা শাড়ি পরা অবয়বটিকে দেখলেন, কিন্তু নানিজান কিছু বুঝতে পারলেন না। তিনি উঠে সামনে এগোতেই অবয়বটা বড় হতে থাকে। তার বুঝতে বাকি রইল না এটা সেই সাদা শাড়ি পরা অবয়বটি। কিছুক্ষণ পর মামা আসলে সেও জিনিসটা দেখতে পান এবং নানিকে তাড়াতাড়ি বাসায় ঢুকতে বলেন। এরপর রাতে বারান্দায় আর বসত না নানি। মামাও রাত করত না। তারপর আর তেমন কিছু ঘটেনি। কিন্তু দুটো ঘটনার পরপরই যারা যারা সেই অবয়বটা দেখেছে সবারই বসন্ত হয়েছিল। প্রথমবার আমার নানিজান আর তার ভাইয়ের, আর তাকে যারা সেদিন বাঁচিয়েছিল তাদের সবার, আর দ্বিতীয়বার আমার মামার আর আমার মামার পরিবারের সবার। নানিজান বলে ওই অবয়বটা নাকি গুটি বসন্তের অবয়ব। সাদা শাড়ি পরে সে আসে, যেখানে আসে এই রোগটা সাথে করে নিয়ে আসে, মানুষকে আক্রান্ত করে। এই কথা শুনে আমার জহির রায়হানের 1000 বছর ধরে উপন্যাসের ওলা বিবির কথা মনে পড়ে যায়। সবাই বলতে পারে এটা গ্রাম্য কুসংস্কার, কিন্তু অবয়বটা দেখার পরপরই সবাই আক্রান্ত হলো। এটা কেন হয়েছিল আমার কাছেও একটি রহস্য। এটা সত্যি ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। সাজিদ, বরিশাল থেকে। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। সানডে স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা পরবর্তী ঘটনায় যাব। মানে আজকের যে ঘটনাটি, পরবর্তী ঘটনা বলতে বলতে সবসময় অভ্যাস হয়ে গেছে। আজকের যে ঘটনাটি সানডে স্পেশালের ঘটনাটিতে যাব। আশা করছি সবাই শুনছেন আমাদেরকে, এবং যাদের শুক্রবার
শুনেও মন ভরে না এবং সপ্তাহে আরও একটু বাড়তি কিছু শুনতে চান, তাদের জন্য এই আয়োজন যে রবিবারেও আমরা আরও একবার ফিরে আসি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমরা ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। ওয়ালাইকুম সালাম। এবং তিনি বলেছেন কারণ আপনি সবসময় ভালোর দলেই। আজকের ঘটনাটি দুজন মিলে লিখছি। আমার নাম রফিক উদ্দিন, আমার বাসা বর্তমানে সৌদি আরবে। আমার নাম দিদার ইসলাম রৌদ্র, আমার বাসা ফরিদপুর বাগপুরা গ্রামে, থাকি সৌদি আরবে। আমরা দুজনেই আপনার অনেক বড় ভক্ত আসলে। তারপরে তিনি অনেক কথাই বলছেন। যাই হোক, আমরা সরাসরি ঘটনায় চলে যাব। রফিক বলছেন, আমি রফিক। সেই দিনটা ছিল শনিবার, সালটা ছিল 2014। আমি একজন ড্রাইভার ছিলাম, গাড়ি চালাতাম প্রতিদিনের মতো। ওই দিন আমি 10টা থেকে 10:30টার মধ্যে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হলাম, রাতের খাবার শেষ করলাম। ঘুমাতে ঘুমাতে প্রায় 12:30 বেজে গেছে, তখনও ঘুম আসছিল না। তারপর মনে মনে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। সেই উদ্দেশ্যে আমি ঘর থেকে বের হলাম। তো মাঝে মাঝেই মন খারাপ থাকলে, ভালো না লাগলে ঘুম আসে না। আসলে রাত্রে বাসা থেকে বের হয়ে আমাদের একটি পুরনো পুকুর পাড় আছে আমাদের বাসার দক্ষিণ সাইডে, ওইখানে গিয়ে বসতাম, আড্ডা দিতাম। তো আজকেও ওইখানে গিয়ে বসলাম, যেহেতু অনেক রাত ছিল, কেউ কোনো মানুষ থাকার কথা না, আমি একাই ছিলাম। তো বসার পরে হঠাৎ করে একটা গরম বাতাস আমার শরীরে এসে লাগলো এবং আমি শিউরে উঠলাম। তো বলে রাখা ভালো, আমি একজন গাড়ির চালক ছিলাম, অনেক রাত্রে গাড়ি চালাতাম, ওরকম একটা ভয় পেতাম না। কিন্তু শরীরে যখন বাতাসটা লাগলো, আমি নিজেই এদিক ওদিক তাকালাম, কোনো জায়গায় বাতাস নাই। হঠাৎ আমার শরীরে কেন বাতাস এসে লাগবে? আমি ভয় পেয়ে যাই। আসলে ভালো করে বলতে গেলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ভেতরে একটা ভয় ঢুকে যায়, মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে। আমি বাসায় যাব কখন, বাসায় যাব, পুরো শরীরটা আমার ঘেমে যাচ্ছে। ভয়ে মনে হচ্ছে এই বুঝি কেউ এসে আমাকে ধরলো, বুঝি কারো ছায়া আমি এখন দেখতে পাবো। তাই তখন মনের ভেতর এরকম একটা ভয় জাগলো যে আশেপাশে কোনো মানুষ নেই, নীরব হালকা চাঁদের আলো ছিল। আমার মাথায় একটা চিন্তা আসলো, মুরব্বীরা বলতো যদি কোনো খারাপ আবহাওয়া উপলব্ধি করতে পারি বা পেছনে কিছু দেখতে পারি তাহলে যেন ঘুরে না তাকাই পেছনে। কিন্তু তারপরেও আমি পেছন ঘুরে তাকাই এবং যা দেখি সেটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সাদা কাফনের কাপড় পরা দুইটা হাত, লম্বা, অনেক লম্বা সেই হাতগুলো, এবং তার চোখও দেখা যাচ্ছে অনেকটা বড় বড়, এবং সে আমাকে হাত ইশারা করে ডাকছে। অর্থাৎ একটা কাফনে পরা মানুষ, সে হাত ইশারায় ডাকছে। আমার মাথায় তখন কোনো কিছু কাজ করছিল না, অবশ হয়ে যাচ্ছিল আমার পুরো শরীর। মনে হচ্ছিল এই মুহূর্তে আমি জ্ঞান হারাবো। সাহস করে অনেক দোয়া পড়ে, যেহেতু আমি গাড়ি চালাতাম, আমি মাঝে মাঝে সিগারেট খেতাম, তাই আমার কাছে সিগারেট এবং লাইটার ছিল। আমি লাইটারটা জ্বালিয়ে দেখি ও চলে যায় কিনা, কিন্তু লাইটারটা বের করার সাথে সাথে আমার হাত থেকে পড়ে যায়। যেহেতু পুকুর পাড়ে সিঁড়িটা ছিল, তাই একটা কোনা লাইটারের ভেঙে যায়, আর সেটা জ্বলে না। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি একটা দৌড় দিয়ে বাসায় যাব এরকম একটা কিছু ভাবছি, কিন্তু দৌড় শুরুও করলাম, কিন্তু মনে হচ্ছে ও পেছন থেকে এখনই আমাকে টেনে ধরবে, আমাকে ধরে ফেলবে। একটা সময় আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। হঠাৎ করে জোরে তুফানের মতো একটা বাতাস এসে মনে হচ্ছে আমাকে ওইখান থেকে উড়িয়ে পুকুরের মাঝখানে এসে ফেলে দেয়। আমি কোনো রকমের দোয়া দুরুদ পড়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলাম। আমি যতই দোয়া পড়ি, ঝনঝন শব্দ এবং চারিদিকটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়। জানি না ওই বাতাস আর ওই শব্দের উৎস কোথা থেকে। অনেক কষ্টে আমি আম্মু আম্মু বলে চিৎকার করে উঠলাম। এক দৌড়ে কোনো রকমে আমি বাসায় পৌঁছে অজ্ঞান হয়ে যাই। তারপরের ঘটনা আমার আর মনে নেই। আমি স্বাভাবিক অবস্থায় ফিরি, তখন সব কিছু আম্মুকে খুলে বলি। তারপর এক তান্ত্রিককে ডাকা হয় এবং সেই তান্ত্রিক আমাকে দেখে এবং ওই পুকুরের পাড়টা দেখে বলল যে ওই দিন যা ঘটেছে সেই পুরো ব্যাপারটারই বর্ণনা তিনি দেন, এবং সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তান্ত্রিক বলল ওই পুকুর পাড়ে নাকি একটি জিন আছে, সে নাকি আমাকে অনেক আগে থেকেই ফলো করত, অনেক ঘটনা বলে সে, এবং সেই ঘটনাগুলো তিনি এখানে উল্লেখ করেন। এবং তিনি বলেন যে তারপরে তাবিজ পড়া এবং পানি দেওয়া হয়
বলতে ভুলে গেছি, রাসেল ভাই আমার শরীরে অনেক জ্বর ছিল এবং জ্বর কোনোভাবেই কমছিল না। পরে আমাকে দোয়া দুরুদ পড়ে ঝাড়ফুঁক করা হয়, তারপরে আমি সুস্থ হই। ঘটনার সূত্রপাত ঘটে 2023 সালের জুন মাসে। আমি সন্ধ্যার সময় অন্য দিনগুলোর মতো পড়ার টেবিলে পড়তে বসেছি। এমন সময় আমার কানে ভেসে আসে কিছু অদ্ভুত শব্দ। মনে হচ্ছে কেউ যেন আমার কানের কাছে এসে ফিস ফিস করে কিছু একটা বলছে। আমার মনে হয় আমার কানের মধ্যে কেউ ফুঁ দিচ্ছে। যখনই আমি পড়ায় গভীরভাবে মনোযোগ দিতে যাব, ঠিক তখনই এমনটা শুরু হয়ে যায়। যাই হোক, এসবের কিছুক্ষণ পর শুরু হয় আমার তীব্র মাথা ব্যথা। মনে হচ্ছে কেউ আমার মাথায় কোনো কিছু দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে ফেলছে। মাথায় তীব্র ব্যথা শুরু হওয়ার জন্য আমি সাথে সাথেই পড়ার টেবিল থেকে উঠে বিছানায় শুয়ে পড়ি। পড়ার টেবিল থেকে ওঠার 10 মিনিটের মধ্যে আমার মাথা ব্যথা এক নিমেষে একদম ঠিক হয়ে যায়, কোনো প্রকার ওষুধ খাওয়া ছাড়া। এই ঘটনাটা সেদিন আমাকে অনেক ভাবিয়ে তোলে। পড়তে বসেছি, এমন সময় কানের কাছে বিভিন্ন ফিসফাঁস শব্দ, আবার হঠাৎ তীব্র মাথা ব্যথা। হঠাৎ কেন এমন হলো? যাই হোক, এর পর দিন আমি সকাল 10টার দিকে আবার পড়তে বসি। 5 মিনিট পড়তে বসেছি, এমন সময় গতকালের মতো আবার শুরু হয় কানের কাছে ফিসফাঁস। এর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় গতকালের মতন তীব্র মাথা ব্যথা। সাথে সাথেই আমি পড়ার টেবিল থেকে উঠে পড়ি। পড়ার টেবিল থেকে ওঠার 5 থেকে 7 মিনিটের মধ্যে মাথা ব্যথা এক নিমিষে উধাও হয়ে যায়। এভাবে অতিবাহিত হয়ে যায় 3 দিন। এরপর থেকে প্রতিদিন, হোক সেটা সকাল বা বিকেল অথবা রাত, যখনই আমি পড়তে বসি ঠিক তখনই শুরু হয়ে যায় আমার কানের কাছে সেই ফিস ফিস শব্দ এবং কিছুক্ষণ পরেই তীব্র মাথা ব্যথা। আমি এসবের জন্য আর পড়তে বসতে পারছিলাম না। সামনে অগাস্টের 17 তারিখ থেকে আমার এইচএসসি এক্সাম। এক্সামের আগে কি সব অদ্ভুত ঘটনা শুরু হলো আমার সাথে, আমি কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, এই সমস্যার পাশাপাশি শুরু হয় আরও একটি অস্বাভাবিক ঘটনা। দিনটি ছিল রবিবার। সকালে স্বাভাবিকভাবে আমার ঘুম ভাঙে। ঘুম ভেঙে যেতেই আমি দেয়াল ঘড়ির দিকে তাকাই। দেয়াল ঘড়ির দিকে তাকাতেই আমি বেশ অবাক হয়ে যাই। ঘড়িতে দুপুর 2:20 বাজে। আমি কলেজ না গিয়ে এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছি। মা আমাকে ঘুম থেকে জাগিয়ে দিল না কেন? এসব ভাবতে ভাবতে আমি দৌড়ে মার কাছে যাই এবং বলি, মা, আজকে সকালে আমাকে ঘুম থেকে জাগালে না কেন? আমার এমন প্রশ্ন শুনে মা একদম রেগে যান এবং বলেন, সকালে তোকে কতবার জাগানোর চেষ্টা করেছি তুই জানিস? কতভাবে তোকে জাগানোর চেষ্টা করেছি, কিন্তু তুই ঘুম থেকে উঠলেই না। অজ্ঞানের মতো ঘুমাচ্ছিলি তুই। সারা রাত ফোন চালালে সকালে ঘুম থেকে উঠতে পারবি না, এটাই তো স্বাভাবিক। এখন আবার আমাকে বলতে এসেছিস আমি কেন জাগালাম না তোকে? মার মুখে এমন কথা শুনে আমি আরো অবাক হয়ে যাই। মা আমাকে এতবার জাগানোর চেষ্টা করলেন, এরপরে আমি ঘুম থেকে উঠতে পারলাম না কেন? আর গতকাল রাতে আমি 10টার দিকে ঘুমিয়ে গিয়েছিলাম। এরপরও আজকে আমার ঘুম ভাঙল 2টা নাগাদ। কি হচ্ছে সব? আমি কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, ওই দিনটা ভালোই ভালোই কেটে যায়, কিন্তু আমি পড়তে বসতে পারছিলাম না। পড়তে বসার জন্য পড়ার টেবিলে বসলেই কানের কাছে ফিস ফিস শব্দ এবং কিছুক্ষণ পরেই তীব্র মাথা ব্যথা। পড়া ছেড়ে উঠে পড়লেই কিছুক্ষণের মধ্যে মাথা ব্যথা গায়েব। যাই হোক, ওই রাতে যথারীতি আমি খাবার খেয়ে রাত 11টা নাগাদ ঘুমিয়ে পড়ি। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ করে স্বাভাবিকভাবে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই আমার চোখ যায় আমার রুমের দরজার দিকে। আমি আঁতকে উঠি। আমার রুমের টেবিল ল্যাম্পের স্বচ্ছ আলোয় আমি দেখতে পাই দরজার সামনে কালো জমাট বাঁধানো ধোয়ার ন্যায় মানুষ আকৃতির কিছু একটা দাঁড়িয়ে আছে। এটা দেখা মাত্রই আমি বিছানায় উঠে বসি। তখনও সেই জিনিসটা আমার দরজার সামনে ঠাঁই দাঁড়িয়ে আছে। আমি কিছু করতেই পারছিলাম না, বুঝতেই পারছিলাম না। এমন সময় হঠাৎ করে আমার পুরো শরীর একদম নিস্তেজ হয়ে যায়। আস্তে আস্তে আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে শুরু করে। এমন সময় হঠাৎ আমি পেটে তীব্র একটা ব্যথা অনুভব করি। মনে হয় আমার পেটে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। এরপর আমার আর কিছু মনে নেই। পরদিন সকালে ঘুম ভেঙে যেতেই আমি দেয়াল ঘড়ির দিকে তাকাই। ঘড়িতে দুপুর 2:30 বাজে। এসব হচ্ছেটা কি আমার সাথে? গতকাল রাতে ওটা কি দেখলাম?
এসব ভাবতে ভাবতে আমি দৌড় মেরে মার কাছে যাই এবং কদিন যাবৎ আমার সাথে ঘটে যাওয়া ঘটনা ও গতকাল রাতের সব ঘটনা খুলে বলি। আমার সব কথা শুনে মা বলতে শুরু করেন, আজ সকালে আমি যখন তোকে ঘুম থেকে জাগাতে গিয়েছিলাম তোর রুমে ঢুকে দেখি তুই ঘুমের মধ্যেই কাঁপছিস। এরপর আমি তোর মাথায় হাত দিয়ে দেখি তোর তীব্র জ্বর। এরপর আমি আর তোকে ঘুম থেকে জাগাইনি, কিন্তু এখন দেখি তুই দিব্যি সুস্থ। আমার মন বলছে আবারও হয়তো কোনো অস্বাভাবিক ঘটনা শুরু হয়েছে। তুই একবার জিন হুজুরের সাথে গিয়ে দেখা করে আস। এরপর মার কথা মতো আমি জিন হুজুরকে কল করি, কিন্তু তিনি কল রিসিভ করেন না। হুজুরকে ফোনে না পেয়ে ওই দিন আসরের নামাজের সময় হুজুর যে মসজিদে ইমাম, আমি সেই মসজিদে চলে যাই। কিন্তু সেখানে গিয়ে আমি জানতে পারি গত 4 দিন আগে হুজুর মসজিদের দায়িত্ব হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে গিয়েছেন তার গ্রামের বাড়ি। এই কথা শুনে আমি একদম হতাশ হয়ে বাসায় চলে আসি। বাসায় এসে আমি হুজুরকে অনেকবার কল করি, কিন্তু তিনি আমার কল রিসিভ করেন না। ওই দিন রাতেই ঘটে এক অদ্ভুত ঘটনা। রাতের খাবার খেয়ে রাত 11টা নাগাদ শুয়ে পড়ি। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও যাই। হঠাৎ করেই আমি ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নে আমি দেখতে পাই একটা নির্জন রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে কোথাও যাচ্ছি। হঠাৎ করেই চারিদিকের স্বচ্ছ সূর্যের আলো কালো বর্ণ ধারণ করে চারিদিকে ধোঁয়ার মতো ছড়িয়ে পড়েছে। অন্ধকার ছেয়ে যায় চারপাশটায়। এমন সময় আমি দেখতে পাই আমার চারদিক থেকে 5-6 জন লোক লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে আমার দিকে। হঠাৎ এক নিমিষেই সেই লোকগুলো আমার একদম কাছাকাছি চলে আসে। লোকগুলো আমার কাছাকাছি আসতেই আমি সেই লোকগুলোর চেহারা খেয়াল করি। প্রত্যেকের চোখ, নাক, কান সব অস্বাভাবিক অদ্ভুত আকৃতির। তাদের চেহারাও অন্যরকম। তাদের প্রত্যেকের পরনে খুব অদ্ভুত রকমের কিছু একটা, এবং তাদের শরীরে যদি এমন হয় যে গাছের ছাল দিয়ে কোনো মানুষের পুরো শরীর পেঁচিয়ে দেওয়া হয়েছে, সেই মানুষটাকে দেখতে যেমন লাগবে সেই 5 জন লোকগুলো দেখতে ঠিক তেমনটা। সেই 5 জন লোক আমার কাছাকাছি এসেই খুব বিশ্রীভাবে হাসতে শুরু করে। এদের মধ্যে 2 জন লোক হঠাৎ করে আমার ওপর থুথু নিক্ষেপ করে, আর বাকি 3 জন লোক আমার ওপর বমি করতে শুরু করে। আমি পুরো থুতু আর বমিতে মেখে যাই। এটা দেখা মাত্রই আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখি আমার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছে। ওই রাতে এই স্বপ্নটিকে আমি স্বাভাবিকভাবে খারাপ স্বপ্ন মনে করে আবার ঘুমিয়ে পড়ি। এর পর দিন যথারীতি আমার ঘুম ভাঙে দুপুর 2টা নাগাদ। ঘুম ভাঙতেই আমি মার কাছে যাই। মার কাছে যেতেই আমি দেখতে পাই মা মলিন মুখে বসে আছেন। আমাকে দেখেই মা বলে ওঠেন, বাবা, তুমি ভালো কোনো হুজুরের খোঁজ করো। কিছুদিন আগে থেকেই আমার মন বিচলিত হচ্ছিল। আমার মন বলছিল বড় কোনো বিপদ আসছে, হয়তো সেই বিপদ চলে এসেছে। কি হয়েছে মা? হঠাৎ এমন কেন বলছো? গতকাল রাতে ফজরের আজানের আগে তোমার বাবা এবং আমি ফজরের সালাত আদায় করার জন্য ঘুম থেকে উঠেছি। এমন সময় আমরা দুজনেই শুনতে পাই তোমার রুম থেকে জোরে জোরে গোঙানির আওয়াজ আসছে। আমি এবং তোমার বাবা দৌড়ে তোমার রুমে যাই। তোমার রুমে প্রবেশ করতে আমি তোমার রুমে লাইট জ্বালিয়ে দেই। লাইট জ্বালাতে আমরা দেখতে পাই ঠিক তোমার মাথার কাছে কালো জমাট বাঁধানো একটা ছায়া ঠায় দাঁড়িয়ে আছে, আর তুমি বিছানায় শুয়ে কাঁপছো এবং গোঙাচ্ছ। এটা দেখা মাত্রই তোমার বাবা উচ্চ স্বরে বিভিন্ন সূরা পড়তে শুরু করেন। তখনও সেই জিনিসটি তোমার মাথার কাছে ঠাঁয়ে দাঁড়িয়ে আছে। এক বিন্দু পরিমাণ নড়চড় নেই জিনিসটির। এমন সময় শুরু হয় আমাদের বাসার পাশের মসজিদে ফজরের আজান। ফজরের আজান শুরু হওয়া মাত্রই সেই জিনিসটি আমাদের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর আমি তোমার বাবা তোমাকে অনেকবার ঘুম থেকে জাগানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি ঘুম থেকে ওঠোনি। মার মুখে সব শুনে আমি বেশ চিন্তায় পড়ে যাই। কেন আমার সাথে এমন অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করলো আমি কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, রাতে আমার সাথে এমন সব ঘটনা ঘটছে বিধায় বাবা আমার সাথে আবার ঘুমাবেন বলে মনস্থির করেন। এরপর স্বাভাবিকভাবে রাত 11টা নাগাদ আমি এবং বাবা ঘুমিয়ে পড়ি। হঠাৎ বাবার গোঙানির শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভাঙতেই আমি দেখতে পাই বাবা ঘুমের মধ্যেই গোঙাচ্ছে। এটা দেখে আমি বাবাকে আস্তে আস্তে ঘুম থেকে জাগিয়ে তুলি। ঘুম থেকে জেগে উঠতেই বাবা বলেন, কি ভয়ানক একটা স্বপ্ন দেখলাম। আস্তাগফিরুল্লাহ। কি হয়েছে বাবা? স্বপ্নে তুমি কি দেখেছ? আমার এমন প্রশ্নে বাবা বলতে শুরু করেন,
আমি হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছি। এমন সময় হঠাৎ করেই কোথা থেকে আমার সামনে 5 জন লোকের আবির্ভাব হয়। তাদের নাক, কান, মুখ অদ্ভুত আকৃতির। প্রত্যেকের গায়েই কোনো কাপড় নেই। সেই লোকগুলো আমার সামনে এসে খুব বিশ্রীভাবে হাসতে শুরু করে এবং তারপরে একে অপরের শরীরের বিভিন্ন অংশে কামড় দিয়ে মাংস ছিঁড়ে খেতে শুরু করে। এর মধ্যেই তুমি আমাকে ডাক দিলে। আমার ঘুম ভেঙে গেল। বাবার মুখে এইসব স্বপ্ন শুনে আমি গত রাতে স্বপ্নে যে 5 জন লোককে দেখেছিলাম সেই ঘটনা বলি। গতকাল রাতে আমি যে 5 জন লোকে স্বপ্ন দেখেছিলাম, আজকে বাবা তার স্বপ্নে সেই 5 জন লোককে দেখছেন। যাই হোক, পরদিন সকালে আমি আবার জিন হুজুরকে কল করি, কিন্তু তিনি আমার কল রিসিভ করেন না। এভাবে একের পর এক দিন কেটে যেতে থাকে। আমাদের সাথে এসব অস্বাভাবিক ঘটনাগুলো চলমান থাকে। আমি একটা দিনও পড়তে বসতে পারছিলাম না। পড়তে বসার সাথে সাথে আমার তীব্র মাথা ব্যথা শুরু হয়ে যেত। আমার সাথে এইসব ঘটনা শুরু হওয়ার পর থেকে আমি একদণ্ড কলেজে যেতে পারিনি। আর প্রায় মাঝে মধ্যেই রাতে আমি স্বপ্নে সেই 5 জন অস্বাভাবিক লোকদের স্বপ্ন দেখতাম। সেই লোকগুলো আমাদের স্বপ্নে এসে আমার উপর অমানবিক অত্যাচার শুরু করত। কোনো একদিন আমি স্বপ্নে দেখতে পেতাম সেই 5 জন লোক আমার শরীরে কামড় দিয়ে আমার শরীর থেকে মাংস ছিঁড়ে খেতে শুরু করেছে। আবার কোনো একদিন স্বপ্নে আমি দেখতে পেতাম সেই লোকগুলো তাদের একে অপরের শরীরে কামড় দিয়ে সেখান থেকে মাংস ছিঁড়ে আমার মুখে পুড়ে দিচ্ছে। এভাবে প্রায় মাঝে মধ্যেই রাতে এমন বাজে বাজে বিভিন্ন স্বপ্ন দেখতে শুরু করি আমি। এসবের জন্য আমি মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়ি। যাই হোক, এভাবে কেটে যেতে থাকে একের পর এক দিন। দেখতে দেখতে পবিত্র ঈদুল আজহা চলে আসে। ঈদের দিন রাতে ঘটে এক বাজে ঘটনা। ঈদের দিন রাতে স্বাভাবিকভাবেই রাতের খাবার খেয়ে আমি রুমে এসে একা ঘুমিয়ে পড়ি। সেদিন বাবা আমার সাথে ঘুমাননি। একটা সময় ঘুমের মধ্যে আমি হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা অনুভব করায় একটা সময় আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই আমি ডিম লাইটের আবছা আলোতে দেখতে পাই কালো জমাট বাঁধানো একটা অবয়ব ঠিক আমার মাথার উপরে ভাসছে। এটা দেখা মাত্রই আমি চমকে উঠি। এর মধ্যে আমি কিছু ভেবে ওঠার আগেই সেই অবয়বটি আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। সাথে সাথেই আমার পুরো শরীর পাথরের মতো কঠিন হয়ে যায়। সেই সাথে আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আসে। না আমি শরীরের কোনো অংশ নাড়াতে পারছিলাম, না কিছু দেখতে পাচ্ছিলাম। এমন অবস্থায় হঠাৎ করেই আমি আমার মুখ ও নাকের ওপরে প্রচণ্ড চাপ অনুভব করি। মনে হচ্ছে কেউ হাত দিয়ে আমার নাক এবং মুখ চেপে ধরেছে। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম হতে থাকে। আজকের দিনের আলো আমি আর হয়তো দেখতে পাবো না, এমনই মনে হচ্ছিল। হয়তো আজকের রাতটাই আমার শেষ রাত। এমন সময় আমার কানে ভেসে আসতে শুরু করে আয়াতুল কুরসির আয়াত। এরপর আমার আর কিছু মনে নেই। পরদিন আমার জ্ঞান ফিরে আসতেই পুরো শরীরে তীব্র ব্যথা অনুভব করেছিলাম আমি। জ্ঞান ফিরতে আমি দেখতে পাই বাবা এবং মা মলিন মুখে আমার পাশে বসে আছেন। আমার জ্ঞান ফিরতেই বাবা আমাকে উদ্দেশ্য করে বলে ওঠেন, বাবা, তুমি ঠিক আছো? গতকাল রাত আনুমানিক 3টে নাগাদ তোমার গোঙানির শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতে আমি দৌড়ে তোমার রুমে চলে আসি। তোমার রুমে প্রবেশ করতে আমি লাইট জ্বালিয়ে দেই। লাইট জ্বালাতেই এক ভয়ানক দৃশ্য দেখতে পাই আমি। দেখি ভয়ানক কালো লম্বা জমাট বাঁধানো ছায়া ঠিক তোমার শরীরের উপরে ভাসছে। আর একদিকে তুমি বিছানায় শুয়ে ছটফট করছো, ভয়ানকভাবে গোঙাচ্ছ। এটা দেখা মাত্রই আমি উচ্চস্বরে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করি। আয়াতুল কুরসি পাঠ করার এক পর্যায়ে সেই অবয়বটি আস্তে আস্তে আমার চোখের সামনে মিলিয়ে যায়। বাবা, কি যে হচ্ছে তোমার সাথে আমি কিছুই বুঝতে পারছিলাম না। বাবার সব কথা শুনে আমি গতকাল রাতে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা বলে ফেলি। আমিও কিছু ভেবে পাচ্ছিলাম না এসব কি শুরু হলো আমার সাথে। আমি দিন দিন মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়ছিলাম। আস্তে আস্তে আমার মনে হতে থাকে আমি দিন দিন এক ধাপ করে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। যাই হোক, ঈদের 5ম দিন ঘটে আমার সাথে আরেকটি ভয়ানক ঘটনা। ঈদের 5ম দিন সন্ধ্যায় হঠাৎ করে আমার বাবার কাছে খবর আসে আমার বাবা ছোটবেলার একজন খুব কাছের বন্ধু রাজীব আঙ্কেল খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। এসব খবর শুনে বাবা মা আমার ছোট ভাইকে সাথে নিয়ে চলে যান রাজীব আঙ্কেলকে দেখতে হাসপাতালে। বাবা মা আমাকেও অনেকবার তাদের সাথে যেতে বলেন, কিন্তু আমি যাইনি। এমনিতেই আমার মন এবং শরীর কোনোটাই ভালো না। এর মধ্যে যদি হাসপাতালে যাই তখন আরো ভালো লাগবে না।
যাই হোক, রাত 11টা নাগাদ বাবা হঠাৎ কল করে জানান তারা আজকে বাসায় আসতে পারবেন না। আঙ্কেলের শরীরের অবস্থা খুব একটা ভালো না। আজকে পুরো বাসায় একাকী রাত কাটাতে হবে এটা ভেবেই মনে মনে প্রচন্ড ভয় লাগতে শুরু করে আমার। যাই হোক, এরপর রাতের খাবার খেয়ে আমি বিছানায় শুয়ে শুয়ে ফোন চালাতে থাকি। ফোন চালাতে চালাতে বেজে যায় রাত 12:30। এমন সময় হঠাৎ করে আমার কানে ভেসে আসে অদ্ভুত এক কান্নার শব্দ। কিছুক্ষণের মধ্যে সেই শব্দটা তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। আমি প্রথমে ভাবি এই শব্দটা হয়তো আমার বাসার বাইরে থেকে আসছে, কিন্তু না, শব্দটা তীব্র হতেই আমি খেয়াল করি এই শব্দটা আমার বাবা মার রুম থেকে ভেসে আসছে। আমি তখনই বুঝে যাই আজ খারাপ কিছু একটা হতে চলেছে। আমি সাথে সাথে বিছানায় উঠে বসি। এমন সময় শুরু হয় আমার বাবা মার রুমের ভেতরে দেয়ালে ধূপধাপ শব্দ। মনে হচ্ছে কেউ দেয়ালের মধ্যে প্রচন্ড জোরে জোরে কিছু একটা দিয়ে আঘাত করছে। আমি সাথে সাথেই দৌড়ে বাবা মার রুমে চলে যাই। বাবা মার রুমে প্রবেশ করেই রুমের লাইট জ্বালিয়ে দেই, কিন্তু সেখানে কিছু দেখতে পাই না। হঠাৎ করেই এক নিমিষে পুরো পরিবেশ একদম নীরব হয়ে যায়। এরপর আমি সিদ্ধান্ত নেই আজ রাতে আমি আর বাসায় অবস্থান করব না। গত ঘটনা, আমি আমার একজন পরিচিত আঙ্কেল তার সাথে চায়ের দোকানে বসে বলেছিলাম আমি সেই চায়ের দোকানে আজ রাতটা কাটিয়ে দেব। যেই ভাবা সেই কাজ। সেই চায়ের দোকানের উদ্দেশ্যে যাবার জন্য আমি বাসার কেচি কেটে তালা লাগিয়ে বাসার উঠোনে মাত্র পা রেখেছি। এমন সময় আমি আমার উঠোনের বাম সাইডে দেখতে পাই মানুষের আকৃতির 3টি অবয়ব দাঁড়িয়ে আছে। তাদের প্রত্যেকের উচ্চতা স্বাভাবিকের থেকে একটু বেশি। তাদের চেহারার দিকে তাকাতেই আমার পুরো শরীর ঠান্ডা হয়ে ভয় জমে যায়। তাদের মধ্যে থেকে একজনের চেহারা আমার বাবার চেহারার মতো, দ্বিতীয় জনের চেহারা আমার চেহারার মতো এবং তৃতীয় জনের চেহারা আমার ছোট ভাইয়ের চেহারার মতো। তাদের প্রত্যেকের চোখের কোটরে কোনো চোখ আছে বলে মনে হচ্ছে না। চোখের অংশে রয়েছে অন্য কিছু। এটা দেখা মাত্র আমি দৌড়ে বাসার মেইন গেট থেকে বেরিয়ে সেই চায়ের দোকানের উদ্দেশ্যে দৌড়াতে শুরু করি। প্রায় মিনিট 7-1 পর আমি সেই দোকানে পৌঁছে যাই। আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না এই সব দৃশ্য। এরপর সারা রাত আমি সেই চায়ের দোকানেই কাটিয়ে দেই। পরদিন সকালে বাবা মা এসে আমাকে কল করেন। এরপর আমি বাসায় যাই। বাসায় গিয়ে আমি বাবা মাকে গতকাল রাতের ঘটনা বলি। আমার এসব কথা শুনে বাবা বলে ওঠেন, খুব খারাপ কোনো অপশক্তি আমাদের বাসায় প্রবেশ করেছে। আমি তোমাদের কাছ থেকে একটা কথা লুকিয়েছি। বাবা, তুমি গতকাল রাতে যে 3টি অবয়ব দেখেছ, আমি বিগত 2 মাস যাবৎ সেই 3টি অবয়বকে প্রায় রাতেই স্বপ্ন দেখি। তারা আমার স্বপ্নে আসে এবং শুধুমাত্র একটা কথাই বলে, আমরা ফিরে এসেছি তোদের জীবন থেকে সুখের অস্তিত্ব মিটিয়ে দিতে। বাবা, তোমার সাথে এতগুলো অস্বাভাবিক ঘটনা ঘটেই চলেছে। তুমি এবং তোমার মা এমনিতে অনেক চিন্তায় আছো। এর মধ্যে যদি আমি আমার স্বপ্নের কথা বলতাম তাহলে তোমরা চিন্তিত হয়ে পড়তে। এতদিন এই কথাটি তাই বলিনি তোমাকে। বাবার মুখে সব কথা শুনে আমি অনেক ভয় পেয়ে যাই। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমাদের সাথে এসব কি শুরু হলো। এরপর থেকে শুরু হয়ে যায় আমার বাসায় বিভিন্ন অস্বাভাবিক ঘটনার মেলা। আমার সাথে ঘটনা ঘটার 2 দিন পর আমি অন্য 8-10 দিনের মতো রাতে খাবার খেয়ে আমার ফোনটি চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় আমার ফোনে বাজতে থাকা অ্যালার্মের শব্দে। ঘুম ভেঙে যেতে আমি বেশ অবাক হয়ে যাই, কারণ ঘুমানোর আগে ফোনে কোনো অ্যালার্ম সেট করেছিলাম না আমি। যাই হোক, এরপর আমি ফোনটি হাতে নেই। হাতে নিয়ে দেখি ঘড়িতে 2:30 বাজে এবং ফোনে 2:30টার অ্যালার্ম সেট করা। হয়তো কোনোভাবে চাপ পড়ে অ্যালার্ম লেগে গিয়েছিল। এমনটা ভাবতে ভাবতে আমি আবার শুয়ে পড়ি। কিছুক্ষণের মধ্যে আমি ঘুমিয়ে যাই। স্বাভাবিকভাবে রাত গড়িয়ে সকাল হয়ে যায়। সেদিনও আমার ঘুম ভাঙে দুপুরে। ঘুম ভাঙতেই আমার ফোন হাতে নেই। হাতে নিয়ে দেখি আমার ফোন বন্ধ হয়ে আছে। সাথে সাথে আমি ফোন অন করার চেষ্টা করি, কিন্তু ফোন অন হচ্ছিল না। অনেকক্ষণ ফোন করার চেষ্টা করার পর কোনোভাবেই যখন ফল হচ্ছিল না, গতকাল রাতেও তো ফোন একদম ঠিকঠাক কাজ করছিল, সেই ফোন আজকে হঠাৎ কেন বন্ধ হয়ে গেল? ফোনটা একদম নতুন ছিল। 4 মাস আগে আমার চাচ্চু সৌদি আরব থেকে আমার জন্য এই ফোন এবং একটি ল্যাপটপ নিয়ে এসেছিলেন। যাই হোক, ফোনটার কি সমস্যা হয়েছে সেটা দেখার জন্য আমি আমার এক পরিচিত ভাইয়ের সার্ভিসিং সেন্টারে যাই ফোনটাকে নিয়ে। এরপর সেই ভাইটি ফোনটি খুলতে শুরু করেন। ফোন খোলার পর সেই ভাইটি বলেন, ভাই, আপনার ফোনের মাদারবোর্ডের যা অবস্থা, মাদারবোর্ডের জায়গায় জায়গায় পুড়ে গিয়েছে, ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে। আর ভাই, ফোনটা কি পানিতে পড়ে গিয়েছিল? ফোনের ভেতরে জায়গায় জায়গায় পানি লেগে আছে। দেখেন ফোনের ভেতরে কি অবস্থা।
ভাই, এই ফোন যে টাকা দিয়ে রিপেয়ার করাবেন, সেই টাকা দিয়ে নতুন আরেকটি ফোন কেনা যাবে। আমি সেই ভাইয়ের সব কথা শুনে এবং আমার ফোনের ভেতরের অবস্থা দেখে একদম বাকরুদ্ধ হয়ে যাই। গতকাল রাতে যে ফোনটা একদম ঠিকঠাক ছিল, এক রাতের ব্যবধানে সেই ফোনের অবস্থা এমন হলো কিভাবে, আর ফোনের ভিতরে পানি কিভাবে প্রবেশ করলো? মনে এসব প্রশ্নের পাহাড় করতে শুরু করে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি এসব প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না। কি আর করার, আমি নিরুপায় হয়ে চলে আসি বাসায়। বাসায় এসে আমার মাকে সবকিছু জানাই। এসব শুনে মাও বেশ অবাক হয়ে যান। যাই হোক, আমার ফোন নষ্ট হয়ে গিয়েছে এই বিষয়টা আমার বন্ধুদের জানানো দরকার ছিল। এজন্য আমি পড়ার টেবিলে রাখা ল্যাপটপটা অন করার চেষ্টা করি, কিন্তু একই ফোনের মতো ল্যাপটপও অন হচ্ছিল না সেদিন। ভাবি ল্যাপটপে হয়তো চার্জ শেষ হয়ে গেছে। ওই দিন বিকেলে আমি ল্যাপটপ সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই। এরপর তারা ল্যাপটপের বিভিন্ন পার্টস খুলে দেখার পর আমাকে জানান ল্যাপটপের মাদারবোর্ডের বিভিন্ন বিভিন্ন জায়গায় পুড়ে গিয়েছে এবং মাদারবোর্ডের ভেতরে পানি ঢুকে পড়েছে। আমার ফোনের যেরকম অবস্থা হয়েছিল, আমার ল্যাপটপের ঠিক একই রকম অবস্থা। একথা শোনার পর আমি বেশ অবাক হয়ে যাই, কারণ একই দিনে দুইটা ইলেকট্রনিক ডিভাইস একইভাবে নষ্ট হয়ে যাওয়াটা কি সত্যিই স্বাভাবিক? একদমই না। যাই হোক, এর পরের দিন ঘটে আরও একটা ঘটনা যেটি আরও অস্বাভাবিক। এর পর দিন আমার মা এবং বাবার ফোন নষ্ট হয়ে যায়। ফোন দুটো আমি সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর সার্ভিসিং সেন্টারের ভাই আমাকে একই রকম কথা বলেন যে আমার ফোনের যেরকম অবস্থা হয়েছিল, এ দুটো ফোনেরও ঠিক একই রকম অবস্থা। চারটি ইলেকট্রনিক ডিভাইস একসাথে নষ্ট হয়ে যাওয়াটা কি সত্যিই স্বাভাবিক? মোটেও স্বাভাবিক নয়। এরপর থেকে শুরু হয় আমাদের বাসায় বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হয়ে যাওয়ার মেলা। আমার মা বাবার ফোন নষ্ট হওয়ার পরের দিন হঠাৎ করে নষ্ট হয়ে যায় আমাদের বাসার 4টা সিসি ক্যামেরা। যাই হোক, আমার বাসার ইলেকট্রিক লাইনে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য আমি পরদিন বাসায় ইলেকট্রিশিয়ান নিয়ে আসি। ইলেকট্রিশিয়ান এসে আমাদের পুরো ইলেকট্রিক লাইন দেখে যায়, কিন্তু সে কোনো প্রকার সমস্যা খুঁজে বের করতে পারে না। আমাদের বাসার ইলেকট্রিক লাইন সম্পূর্ণ ঠিক আছে জানিয়ে সে চলে যায়। যাই হোক, এরপর অস্বাভাবিক ঘটনার পর অতিবাহিত হয়ে যায় 3 দিন। খুব স্বাভাবিকভাবে সেই 3 দিন যায়। 3 দিন পর শুরু হয় আরও একটি অস্বাভাবিক ঘটনা। আমাদের বাসার উঠোনে বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং ফলের গাছ ছিল। হঠাৎ করে সেই ফুল গাছ এবং ফল গাছগুলো মারা যেতে শুরু করে। আমি কি করব কোনো কিছু ভেবে উঠতে পারছিলাম না। সেদিন বিকেলে আমি জিন হুজুরকে কল দেই এসব কথা জানানোর জন্য, কিন্তু আগের মতোই তিনি কল রিসিভ করছিলেন না। আমি সেদিন তাকে অনেকবার কল দেই, কিন্তু সে ফোন রিসিভ করে না। এভাবে অতিবাহিত হয়ে যায় 1 সপ্তাহ। প্রতিদিন বাসায় কোনো না কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস নষ্ট হতে থাকে একের পর এক। এসবের মধ্যে ঘটে আরও একটি বড় দুঃখজনক ঘটনা। গত ঘটনায় আপনারা জানতে পেরেছিলেন ছোটবেলা থেকে আমি পাখি পুষি। আমার পাখি পোষার অনেক শখ। সেই সুবাদে গত 4 মাস আগে একটা জোড়া লুটিনো রেড হেড অফলাইন লাভ বার্ড পাখি কিনে আনি। পাখি দুটো আমার ঘরে সবসময় ছাড়া থাকতো। পাখি দুটো অনেক শখ করে কিনেছিলাম আমি। বিগত কিছু মাসের মধ্যে পাখি দুটো অনেক প্রিয় হয়ে গিয়েছিল আমার পরিবারের সকলের কাছে। রাত 12:30 আমি রুমে শুয়ে শুয়ে টিভি দেখছি। এমন সময় হঠাৎ আমি রুমের বাইরে বিড়ালগুলোর শব্দ শুনতে পাই। 3টা বিড়ালই তাদের স্বরে অনবরত শব্দ করে যাচ্ছে। মিনি ছাড়াও আরও 3টা বিড়াল ছিল। বিড়ালগুলো যে কেন এরকম শব্দ করছে সেটা দেখার জন্য আমি বাইরে বের হই। রুম থেকে বেরোতেই দেখি বিড়ালগুলো আমার পাখিগুলো যে রুমে রাখা ছিল সেই রুমের দরজার সামনে বসে আছে এবং তারা মুখ দিয়ে শব্দ করে যাচ্ছে। এটা দেখার সাথে সাথে আমি বুঝে যাই কোনো একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। আমি পাখির রুমে চলে যাই। বিড়ালগুলো শব্দ পেয়ে আমার বাবা মাও সেই রুম থেকে বেরিয়ে আসেন। এই কিছুদিন হয়েছে পাখিগুলো আমি বারান্দা থেকে বাসার পকেট রুমে শিফট করেছি। যাই হোক, পাখির রুমের দরজা লক খুলে রুমের ভেতরে আমরা প্রবেশ করি। রুমে প্রবেশ করার পর আমরা যেটা দেখি সেটা একদমই মেনে নেওয়ার মতন কোনো কিছু না। আমরা দেখি যে পুরো রুম ওলটপালট হয়ে আছে। পাখির সবগুলো খাঁচায় স্ট্যান্ড থেকে নিচে পড়ে আছে। এমন সময় আমার চোখ যায় রুমের ডান সাইডের কোণার টেবিলের দিকে। সেখানে ছিটছিটে রক্ত। রক্ত দেখার সাথে সাথে আমি নিচে মেঝের দিকে তাকাই। মেঝের দিকে তাকাতে আমি এক ভয়ানক দৃশ্য দেখতে পাই। আমার সেই লুটিনো রেড হেড অফলাইন লাভ বার্ড পাখি দুটোর মাথা দেহ থেকে আলাদা করে ছেঁড়া এবং সেটা মেঝেতে পড়ে আছে। এটা দেখে আমি সাথে সাথে আমার সেই দুটো পাখির খাঁচার দিকে ছুটে যাই। খাঁচার ভেতর দিকে তাকাতেই আমি দেখি খাঁচার ভেতরে পাখি দুটো নিথর দেহ পড়ে আছে, মাথা বিহীন অবস্থায়। আমার সবগুলো পাখি ঠিক আছে, শুধুমাত্র সবচেয়ে প্রিয় পাখি এভাবে পড়ে আছে।
সেই শয়তানগুলো গতবার মেরেছে আমার সবচেয়ে প্রিয় বিড়ালকে, আর এইবার তারা আমার সবচেয়ে প্রিয় পাখি দুটোকে মেরে ফেলেছে। এই ঘটনার পর আমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করি, সেটি হলো শয়তানগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস এবং আমাদের সবচেয়ে ভালোবাসার অথবা শখের বিভিন্ন জিনিস একের পর এক ক্ষতিগ্রস্ত করছে। আর তারা এই কথাটাই বাবার স্বপ্নে এসে বারবার বলেছিল, আমাদের সুখের অস্তিত্ব তারা মিটিয়ে দেবে। যাই হোক, এই ঘটনা ঘটার পরের দিন বিকেলে আমার ফোনে একটি কল আসে। কলটি ছিল জিন হুজুরের। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে হুজুর মলিন কণ্ঠে বলতে শুরু করেন, জিয়াদ, কিছুদিন আগে তুমি আমাকে কল করেছিলে, কিন্তু আমি কলটি রিসিভ করতে পারিনি। আমি জানি তুমি কেন কল করেছিলে। আমি মানসিকভাবে অনেক বিপর্যস্ত। তুমি আজ মাগরিবের নামাজের পর আমার বাসায় এসে আমার সাথে একটু দেখা করে যেও। এই বলে হুজুর তার বাসার ঠিকানা আমাকে দেন। আমি ঠিক আছে বলে কলটি রেখে দেই। এরপর ওই দিন মাগরিবের নামাজের পর আমি হুজুরের বাসায় যাই। হুজুরের বাসায় প্রবেশ করতেই হুজুর আমাকে বসতে বলেন এবং বলতে শুরু করেন, আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন, আমি এও জানি তোমাদের বাসায় অনেক সমস্যা হচ্ছে। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি, এই জন্যই আমি এতদিন কোনো কল রিসিভ করিনি। আমি রুকাইয়া করাও ছেড়ে দিয়েছি। ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে। হুজুর, কারা আপনার মেয়েকে মেরেছে? তোমার এবং তোমার বাবার ভুলের জন্য যে 3টি জিন তোমাদের ক্ষতি করেছিল, সেই 3টি জিনকে আমি বন্দি করে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি জানি না তারা কিভাবে যেন মুক্ত হয়ে গিয়েছিল। মুক্ত হয়েই তারা আমার ক্ষতি করতে এসেছিল, কিন্তু তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি। এরপর তারা আমার পরিবারের ক্ষতি করতে শুরু করে। আমার মেয়ে কিছুদিন আগে আত্মহত্যা করেছে। ওরা আমার মেয়েকে আত্মহত্যা করিয়েছে, কিন্তু আমি কিছুই করতে পারিনি। আমি যদি এখন তোমাদের কোনো প্রকার সাহায্য করতে চাই, তাহলে হিতে বিপরীত হবে, কারণ সেই জিনগুলো আমাকে শুধু বিভ্রান্ত করবে। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি, আর সেই জিনগুলো আমার এই অপারগতার সুযোগ কাজে লাগাবে। এই জন্যই আমি তোমার ফোন এতদিন রিসিভ করিনি। আমাকে ক্ষমা করো। এই বলে জিন হুজুর কান্নায় ভেঙে পড়েন। এরপর হুজুরের কাছ থেকে নিরুপায় হয়ে বিদায় নিয়ে আমি বাসায় চলে আসি। বাসায় এসে আমি আমার বাবাকে সব জানাই। এসব শুনে আমার বাবা মা ইন্ডিয়াতে কল করে আমার নানা নানুকে সব ঘটনা জানান। বলে রাখা ভালো, আমার নানার ইন্ডিয়াতে অনেক ভালো পরহেজগার একজন পীর সাহেবের সাথে পরিচয় আছে। সেই পীর সাহেবের থেকে যদি আমাদের সাথে ঘটতে থাকে এই সমস্যার কোনো সমাধান পাওয়া যায়, এই জন্যই আমার মা নানা নানুকে সব বিষয় জানান। যাই হোক, এর পরদিন নানা সেই পীর সাহেবকে আমাদের সাথে ঘটে যাওয়া সব বিষয় জানান। সেই পীর সাহেব নানাকে আর 1 সপ্তাহ পর তার কাছে যেতে বলেন। সেদিন তিনি এর সমাধান জানাবেন। এরপর দেখতে দেখতে 1 সপ্তাহ গড়িয়ে যায়। বলে রাখা ভালো, আমাদের বাসার সিসি ক্যামেরাগুলো নষ্ট হওয়ার পর দিনই আবার বাসায় সিসি ক্যামেরা লাগানো হয়েছিল। এই 1 সপ্তাহের মধ্যে প্রতি রাতেই আমাদের বাসার সিসি ক্যামেরা ফুটেজে আমরা দেখতে পাই একটি সাদা ছায়া উঠোনের চারদিকে ঘোরাফেরা করে। আর আমার সাথে ঘটতে থাকা অস্বাভাবিক ঘটনাগুলো চলমান থাকে 1 সপ্তাহে। যাই হোক, আমার নানা আবার সেই পীর সাহেবের কাছে যান। নানা পীর সাহেবের কাছে গিয়ে আমার বাবার ফোনে কল করেন এবং বলেন পীর সাহেব আমাদের সবার সাথে কথা বলবেন। ওপাশ থেকে পীর সাহেব বলতে শুরু করেন, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সকলের সমস্যার কথা শুনেছি। আমি আমার ছাত্র জিনদের দ্বারা খোঁজ নিয়ে জানতে পেরেছি এর আগে যে হুজুর আপনাদের সমস্যার সমাধানের জন্য কাজ করেছিলেন, তিনি অনেক ভালোভাবেই তার কাজ সম্পূর্ণ করেছিলেন, কিন্তু তিনি একটি ভুল করে ফেলেছিলেন। সেই 3 জন জিনকে তিনি একটি লোহার পাত্রে বন্দি করে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। এখানেই তিনি বড় ভুলটি করেন। সেই 3টি জিনকে মেরে ফেলা উচিত ছিল। সেই 3টি জিন সিলাত জাতীয় সবচেয়ে নিকৃষ্ট জিন। সেই জিনগুলো এক মহিলা কবিরাজের দাস। সেই মহিলা কবিরাজের কালো জাদু এর মূল শক্তি হচ্ছে এই 3টি জিন। হুজুর সেই 3টি জিনকে বন্দি করে ফেলার ফলে সেই মহিলা কবিরাজের কালো জাদুর সকল কাজ বন্ধ হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। যখন এই বিষয়গুলো কবিরাজ জানতে পারে, সে তখন সেই 3টি জিনকে মুক্ত করার উদ্দেশ্যে তার অনুগত অন্য জিনগুলোকে কাজে লাগিয়ে দেয়। কোনো জিনের বন্দি কোনো জিনকে মুক্ত করার ক্ষমতা নেই। যে কোনো মানুষ অথবা যেই 3টি জিনকে বন্দি করেছে সেই শুধুমাত্র জিনগুলোকে মুক্ত করতে পারবে। সেই মহিলা কবিরাজের অনুগত
জিনগুলোকে অপেক্ষা করতে বলে। একদিন তারা একটি সুযোগ পায়। তারা সেই সুযোগ কাজে লাগিয়ে একজন জেলের যখন মাছ ধরার উদ্দেশ্যে নদীতে জাল ফেলার কথা, সেই জালে সেই জিনগুলো সেই 3টি জিনকে যে পাত্রে বন্দি করে রাখা হয়েছিল সেই পাত্রটি উঠিয়ে দেয়। আর যখনই সেই জেলে সেই পাত্রের ভেতরে কি আছে তা দেখার জন্য পাত্রটি খুলে ফেলে, সেই সময় জিনগুলো মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে সেই জিনগুলো সেই হুজুরের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু তারা সেটি করতে পারে না। এরপর সেই জিনগুলো সেই হুজুরের মেয়েকে আত্মহত্যা করিয়ে মেরে ফেলে। এরপর তারা আপনাদের ক্ষতি করার চেষ্টা করে। আপনারা চিন্তা করবেন না, আপনাদের সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা চাইলে হবে। আমার এক ছাত্র জিন আপনাদের পরিবারের যে কোনো একজনের সাথে আজ রাতে দেখা করবে। আমার ছাত্র জিনকে দিয়ে আমি কিছু জিনিস পাঠিয়ে দেব আজ। 2টো তাবিজ, গোলাপ ফুলের পাপড়ি ডুবানো একটি পানি পড়া কাচের বোতলে, একটি দোয়া লিখিত কাগজ এবং একটি সাদা পাথর। 2টো তাবিজের মধ্যে একটি আপনারা আপনাদের উঠোনের ডান দিকে পুঁতে দেবেন, আর অন্য তাবিজটি উঠোনের বাম দিকে পুঁতে দেবেন। গোলাপ ফুলের পাপড়ি ডোবানো পানি পড়া অল্প করে কোনো পাত্রে নিয়ে সেই পানির সাথে ভালোভাবে মিশিয়ে 3 দিন পুরো বাসায় ছিটিয়ে দেবেন। আর দোয়া লিখিত কাগজ এবং সাদা পাথর বসানো যে কোনো পবিত্র স্থানে রেখে দিয়ে আসবেন। ইনশাআল্লাহ সেই জিনগুলো আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমার সাথে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সম্পূর্ণ ভিন্ন কিছু কারণে হচ্ছে। তোমার সমস্যাগুলো এই 3টি জিনদের দ্বারা হচ্ছে না। কাল দিন পর শুক্রবার, আমি শুক্রবার দিন আসরের নামাজের পর তোমার রুকাইয়া করব ইনশাআল্লাহ। এরপর পীর সাহেব কলটি কেটে দেন। পীর সাহেব শেষে আমাকে উদ্দেশ্য করে কথা বলার মানে আমি বুঝতে পারি না। আমার সাথে ঘটে যাওয়া এতগুলো সমস্যা যদি এই জিনগুলো ঘটিয়ে থাকে, তাহলে আমার সাথে এতগুলো সমস্যা কেন হচ্ছে? মনে এমন নানা ধরনের প্রশ্নের পাহাড় গড়ে উঠতে থাকে, কিন্তু আমি কোনো প্রশ্নেরই উত্তর খুঁজে পাই না। যাই হোক, ওই দিন রাতে বাবা রাত 9টা নাগাদ বাসা থেকে বের হয়ে যান। 2-3 মিনিটের মধ্যেই বাবা আবার বাসায় ফিরে আসেন। বাবা যখন বাসায় ফিরে আসেন, আমি তখন দেখতে পাই তার হাতে সাদা রঙের একটি কাপড়ের ব্যাগ। বাবা, এটা কিসের ব্যাগ? আমার এই প্রশ্নের উত্তরে বাবা বলেন, আমি বাসার থেকে বের হয়ে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমাদের বাসার সামনে থাকা বাঁশ বাগানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। এমন সময় আমার পেছন থেকে একজন সালাম দেয়। সালামের শব্দ শুনে আমি সাথে সাথে পেছনের দিকে তাকাই। আমি দেখতে পাই একজন অতি সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। আমি কিছু বলে ওঠার আগেই সেই যুবকটি বলে ওঠে, আপনারা চিন্তা করবেন না, আপনাদের সকল সমস্যা আল্লাহ তাআলার ইচ্ছায় ঠিক হয়ে যাবে। আমার ওস্তাদ আমাকে এখানে পাঠিয়েছেন আপনাদের কিছু জিনিস দেওয়ার উদ্দেশ্যে। এই যে নেন, আজ রাতে বাসা থেকে বের হবেন না। এই বলে সেই যুবকটি আমাকে এই ব্যাগটি ধরিয়ে দেয়। বাঁশবাগানের অন্ধকার অংশের দিকে হেঁটে যেতে যেতে একসময় মিলিয়ে যায়। এরপর আমি তাড়াতাড়ি করে বাসায় চলে আসি। এরপর আমি এবং বাবা মিলে সেই ব্যাগটি খুলে সেখানে 2টো তাবিজ, গোলাপ ফুলের পাপড়ি ডোবানো পড়া পানি, একটি কাচের বোতলে, একটা দোয়া লিখিত কাগজ ও একটি সাদা পাথর দেখতে পাই। এরপর পীর সাহেবের কথা মতো 2টো তাবিজ আমরা বাসার উঠোনের ডান পাশে এবং বাম পাশে পুঁতে দেই। পড়া পানি পুরো বাসায় ছিটিয়ে দেই এবং দোয়া লিখিত কাগজ ও সাদা পাথর আলমারিতে ভালোভাবে রেখে দেই। এভাবে দেখতে দেখতে কেটে যায় একদিন। চলে আসে শুক্রবার। শুক্রবার আসরের নামাজ আদায় করে আমি বসে আছি, এমন সময় আমার বাবার কল আসে। কলটি রিসিভ করতেই নানা বলেন, পীর সাহেব আমার সাথে কথা বলবেন। ওপাশ থেকে পীর সাহেব বলতে শুরু করেন, আসসালামু আলাইকুম। চিন্তা করবে না, তোমার সাথে ঘটে থাকা সবগুলো সমস্যার সমাধান আজ আমি করব। তোমার পেটে কিছু দূষিত জিনিস রয়েছে, আজ তোমার পেট থেকে সেই সমস্ত জিনিস বের করব ইনশাআল্লাহ। আমি যে পানিটা পড়ে দিয়েছি সেখান থেকে অল্প একটু পানি তুমি পান করো। এরপর আমি সেই পড়া পানি পান করি। ওপাশ থেকে পীর সাহেব ফোনের মধ্যে উচ্চস্বরে বিভিন্ন সূরা পড়তে থাকেন। সূরার শব্দ কানে আসতে আমার পুরো শরীরে ব্যথা শুরু হয়ে যায়। সেই সাথে আমার প্রচন্ড বমি আসতে শুরু করে। একটা সময় আমি বমি করে দেই উঠোনে। বমি করার সাথে সাথে আমি দেখতে পাই আমার পেটের ভেতর থেকে বমির মধ্যে বেরিয়ে আসছে খুব ছোট ছোট 3টি কালো রঙের পুঁটলি। পীর সাহেবকে বাবা এই বিষয়টি বলতেই ওপাশ থেকে পীর সাহেব বলেন, আলহামদুলিল্লাহ, তোমার সমস্যার সমাধান হয়েছে আল্লাহ তাআলার রহমতে। তোমার আত্মীয়দের মধ্যে কেউ একজন তোমার উপর ভয়ানক কালো জাদু করেছিল। তোমার উপর ভয়ানক প্রজাতির জিন সে চালান করেছিল, যাতে তোমার পড়ালেখা নষ্ট হয়ে যায়, তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, তুমি মানসিক ভারসাম্যতাও হারিয়ে ফেলো। এভাবেই যদি আর কিছুদিন চলে যেত, তুমি মানসিকভাবে ভেঙে পড়তে। আর হ্যাঁ,
একটা গুরুত্বপূর্ণ কাজ কাল তোমাকে করতে হবে। তোমার উপরে যে জিনকে চালনা করা হয়েছে সেই জিনকে তোমার আগামীকাল মেরে ফেলতে হবে। আগামীকাল সকালে যে কোনো সময় সেই জিনটি একটা সাধারণ সাপের রূপে তোমার উঠোনে শুধু ছটফট করবে। তুমি কোনো লোহার জিনিস দিয়ে সেই সাপটির মাথায় আঘাত করবে যে পর্যন্ত না সেই সাপটি মারা যায়। সাপটিকে মারার আগে সেই লোহার জিনিসের ওপর অবশ্যই পানি পড়া ছিটিয়ে দেবে। আর একটি কথা মনে রাখবে, সেটি হচ্ছে যে সাপটি কোনো বিষধর সাপের রূপ নিয়ে আসবে না, আর সেই সাপটি মারার সাথে সাথেই সেটাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে। এখন তোমার পেটের থেকে যে সমস্ত জিনিস বেরিয়েছে সেগুলোর উপরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলো। আর সেই 3টি জিনকে আমার ছাত্র জিন গতকাল রাতে মেরে ফেলেছে। এই বলে পীর সাহেব তার কথা শেষ করেন। কে আমার উপরে কালজাদু করলো সেই ব্যক্তির নাম পীর সাহেব আমাকে বলেছিলেন। প্রিয় লিসেনার্স, এই বিষয়টি আমি ঘটনায় শেয়ার করছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার বমি হওয়ার পর থেকে নিজেকে অনেক হালকা লাগতে শুরু করে। যাই হোক, এর পরদিন সকাল 10টা নাগাদ আমি উঠোনে বসে পড়েছিলাম। এমন সময় আমি দেখতে পাই একটি সাদা সাপ কোথা থেকে যেন বের হয়ে এসেছে আমাদের উঠোনে, মাঝখানে শুধু ছটফট করছে। আমি তাকে দেখা মাত্রই লোহার একটি রড নিয়ে আসি এবং সেই লোহার রডে পীর সাহেবের পরা পানি ছিটিয়ে সেটি দিয়ে সেই সাপটির মাথায় আঘাত করি। সেই সাপটিকে মেরে ফেলি এবং আগুনে পুড়িয়ে ফেলি। এরপর থেকে আমার বা আমার পরিবারের সাথে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তবে এই বছর HSC এক্সাম আমি দিতে পারিনি। আমার সাথে এমন ঘটনা ঘটার পর থেকে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম, যার ফলে এবছর আমি পরীক্ষায় অংশগ্রহণই করতে পারিনি। যদি করতাম তাহলে হয়তো আশানুরূপ ফল পেতাম না। আর কি ভরপাস ইউনিয়নের সব থেকে বড় একটি বাড়ি, মানে এই বাড়ির মতো বড় বাড়ি ভরপাস ইউনিয়নে নাই। একটা বাড়ির ভিতরে এক উঠানের ভিতরে প্রায় 40-45টি ঘর ছিল। তো ওই টিচারের দাদার ঘর ছিল ওখানে, আর ওনারা ঘর উঠাইছিল এই বাড়ি থেকে একটু পাশে। তো ওনাদের ঘর ছিল মূল বাড়ি থেকে একটু সাইডে, আর ওনার দাদার যে ঘরটি সেই ঘরটি ছিল বাড়ির ভিতরই। আর বাড়ির সামনে ছিল একটি মসজিদ, বাড়ির নিজস্ব মসজিদ। মসজিদের সাথেই ছিল বাথরুম, আর সামনে পুকুরে বাঁধানো ঘাটলা। এই ঘাটলায় সবাই গোসল করতো, বাড়ির পুরুষেরা, এবং এই মসজিদে নামাজ আদায় করতো। তো আমি মূল ঘটনায় চলে যাই। তো আমার যে টিচারের যে ছোট কাকা, উনি থাকতেন আর কি বাড়ির ভিতরে ওনার বাবার ঘর, আর কি টিচারের যে দাদার ঘর ওই ঘরেই। আর টিচার থাকতেন ওনাদের পাশে যে ঘর উঠেছিল বাড়ির পাশেই, বড় বাড়ির পাশে ওখানে। তো একদিন রাত্রেবেলা ওই যে কাকা, উনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলেন। তো হঠাৎ করে রাত্রেবেলা উনি আর কি প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য জাগেন। তো জাগার পর উনি বের হলেন। তারপর বের হওয়ার পর চিন্তা করলেন যে বাড়ির সামনে মসজিদের সামনে যে টয়লেট ওখানেই যাবেন, একটা সিগারেট খেয়ে তারপর ওখান থেকে আসবেন, পিছনে আর রাত্রেবেলা যাওয়ার দরকার নেই। তো উনি ওই টয়লেটে গেলেন। যাওয়ার পর ওনার যে কাজ তারপর উনি সারার পর উনি ওখান থেকে বেরিয়ে সিগারেট খেয়ে বাড়ির পুকুরে হাত মুখ ধুয়ে যখনই উনি উঠে বাড়ির দিকে আসবেন, তখনই আর কি হঠাৎ করে চোখ গেল পুষ্কনির উপর, ওই মসজিদের সামনে পুষ্কনির ওপারে তালগাছের দিকে। তো এপারে একটি তাল গাছ, ওপারে একটি তাল গাছ ছিল। তো উনি দেখতে পেলো এই তাল গাছে একটি পা, ওই তাল গাছে একটি পা, আর কি অবয়বের মতো, আর পুরোপুরি দেখা যাচ্ছিল না কারণ অনেক বড় ছিল। তো এই পা আর ওই পাশে একটি পা, একটি অবয়ব দেখলেন। দেখার পর রীতিমতো উনি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে এদিক সেদিক না তাকিয়ে উনি দৌড়ে সোজা ঘরে চলে আসলেন। তারপর ওনার রাত্রেবেলায় গায়ে অনেক তীব্র পরিমাণ জ্বর ওঠে। জ্বরের সাথে সাথে ছিল খিঁচুনির সাথে সাথে মুখ দিয়ে ওনার ফেনাও পড়তেছিল অনবরত। তারপর বাড়ির মসজিদের ইমাম আসলেন। ইমাম আসার পর সাধারণ আর কি সূরা টুরা পরে ওনাকে ট্রিটমেন্ট করার চেষ্টা করলেন, তখন মোটামুটি ঠিক হলেন। তো তারপর থেকে এই ঘটনা ওনার সাথে মোটামুটি চলমান ছিল। মাঝখানে অনেকবারই ওনার সাথে এরকম হয়েছে। তো আর কি যতই হুজুর দেখানো হতো তত মানে অতটা একটা সুবিধা হয়নি। তো ওনার সাথে ঘটনাটা চলমানই ছিল। মাঝে মাঝেই ওনাকে দূর থেকে ভয় দেখাতো, দূর থেকে একটি মহিলা মূর্তি বা মহিলা অবয়ব ওনাকে ভয় দেখাতো, উনি ভয় পেতেন। মাঝে মাঝে ওনার গায়ে জ্বর আসতো, মাঝে মাঝে এধার ওধার লাপাতা হয়ে যেতেন। তারপর ওনাকে এখানে ওখানে অজ্ঞান অবস্থায় পাওয়া যেত। আনার পর জিজ্ঞেস করলে বলা হতো ওনার আর কিছুই মনে নেই। তো এইরকমেরই একদিনের কাহিনী। ওনার যে কাকা ছিলেন আমার টিচারের,
তো উনি আর কি একদিন আসেন ওই আমার টিচারদের ঘরে, ওনাদের ঘর তো ছিল বাড়ির পাশে, তো ওই মূল বাড়ি থেকে একটু সাইডে তো ওনাদের ঘর ছিল। তো ওখানে আসেন, উনি করতেন কি মাঝে মাঝে আসতেন, গল্প গুজব করতেন, করার পর খাওয়া দাওয়া করে উনি আবার বাড়ির ভিতর চলে যেতেন, গিয়ে ওনার বাবার ঘর যে ওখানেই থাকতেন। তখন ওনারও বয়স বেশি ছিল না, তো লেখাপড়া করতেন। তো একদিন এরকম আসলেন, তো আসার পর তখন আমার টিচার যারা ছিলেন তারা সবাই সামনে বসে পড়তেছিলেন। তো সবাই দেখলেন যে উনি আসছে। তো আসার পর আর কি উনি ঘরের ভিতরে গেলেন, তো তখন আর কি ওর কোনো খেয়াল নাই। তখন উনি ঘরের ভিতরে শুয়ে, ঘরের যে খাট ছিল ওখানে শুয়েছিলেন। তো শুয়ে এক পর্যায়ে উনি ঘুমিয়ে পড়লেন। তো তখন ওনাদের যে ঘর ছিল, ঘরটা একটু রাসেল ভাই আমি বর্ণনা দিই, নতুবা কাহিনী বুঝতে সমস্যা হবে। তো ওনাদের যে ঘরটা ছিল, ঘরটা তখন পুরোপুরি কমপ্লিট হয়নি, তখনও কাজ চলতেছিল। তো উনি যেখানে শুয়েছিলেন তো ওখানে একটি বেড়া ছিল, ওই বেড়াটা পুরোপুরি কমপ্লিট হয় নাই, যার কারণে ওই বেড়াটা একটা কাপড় দেওয়া ছিল যাতে শীত না লাগে। তো উনি ওখানে শুয়েছিলেন। তো তখন আমার টিচারেরা সবাই সামনে বসে, ওনার যে ভাই বোন ছিল সবাই মিলে সামনে পড়তেছিলেন। তো উনি হঠাৎ করে আর কি, টিচারের যে বাবা ছিল উনি রাস্তা দিয়ে আসতেছিলেন। উনি আসার পর দেখতেছেন যে ওনার ভাই যাচ্ছে। তো যাওয়ার পর উনি জিজ্ঞেস করলেন কই যাচ্ছে, কোনো কথা বলে না। তারপর উনি স্বাভাবিকভাবেই নিলেন হয়তো বা বাসায় যাচ্ছে, আসছিল আমাদের ঘরে। তো উনি আসার পর জিজ্ঞেস করলো যে ঘরে এসে যে একটু আগে তো আমার ছোট ভাই আসলো, কি খেয়ে দিয়ে গিয়েছে না না খেয়ে চলে গেল? তো তখন বললেন যে উনি তো ওখানে শোয়ার পর দেখলাম ঘুমাইছে, তো উনি ওখান থেকে কখন গেল? আমাদের তো কিছু খেয়াল নেই, আমাদের তো কিছু বলে যায়নি। তো তখন তাদের আর কি একটু সন্দেহ জাগে, যেহেতু এর আগেও অনেক সময় অনেক কাহিনী তাদের সাথে ঘটেছে, মানে ওই কাকার সাথে ঘটেছে। তো তখন তারা কি করলো যে তখন তারা সবাই মিলে খুঁজতে বের হলো। আমার ওই টিচার, উনি তখন ছোট ছিলেন, উনি 5-6 পড়তেন এই সময়। তো ওনার বাবা, তার পাশের ঘরে কাকা ছিল, তো অনেক 3-4 জন মিলে খুঁজতে গেলেন। তো খুঁজলেন, অনেক জায়গায় খুঁজলেন, বাড়ির আশেপাশে যত বাগান ছিল তখন ওই জায়গায় খুঁজলেন। যে মূল যে জায়গায় ঘটনাটা ঘটেছিল, যে মসজিদের সামনে পুকুর ওপারে তাল গাছের ওদিকে কবরস্থান সব জায়গায় খুঁজলেন। খোঁজার পর কোথায় আর পেলেন না। তো তখন সবাই যখন এক সময় হাল ছেড়ে দিয়ে বাসায় আসলেন, তো বাসায় আসার পর ওনারা যখন বাসার ঘরের সামনে দাঁড়ানো ছিলেন, তো তখন পিছন থেকে ধপাস একটি শব্দ আসলো। তখন আমি টিচারের মুখ থেকে শুনেছি যে এত জোরে শব্দ আসছিল, উনি নাকি নিজেও অনেক ভয় পেয়ে কেঁপে উঠেছিলেন, অনেক জোরে একটি শব্দ আসলো। তখন তারা দৌড়ে পিছনে গিয়ে দেখলেন যে উনি যেখানে ঘুমানো ছিলেন, যে আমি যে বললাম একটু আগে যে বেড়া দেওয়া ছিল কাপড় দিয়ে, যেহেতু কাজ চলতেছিল, তো ওইখান দিয়ে ওনার দেহটা পড়ে আছে বেড়া ভেদ করে। তো তখন ওনাকে ঘরের ভিতরে আনা হলো। আনার পর জ্ঞান ফেরানোর চেষ্টা করা হলো, মুখে পানি দেওয়া হলো, হাত পায়ে তেল মালিশ করা হলো, তো সূরা পরে অনেকবার ফুটু দেওয়া হলো। এক পর্যায়ে যেটা হলো, ওনার জ্ঞান আর কি আসলো। আসার পর উনি চোখ মিলিয়ে বলতেছে যে আমার বুকের উপরে অনেক ওজন, বুকের উপরে থেকে সরাও, আমার বুকের উপরে অনেক ওজন, বুকটা জ্বলে পুড়ে যাচ্ছে, আমার বুকের উপরে থেকে সরাও ওকে, আমি আর বাঁচবো না। তো এই কাহিনীর পর তখন সবাই বললো যে তোমার বুকের উপরে তো কেউ নেই, কিসের ওজন, কি লাগছে? তো তখন সূরাটার উপরে ফু দেওয়া হলো। তখন ওনার মোটামুটি যখন একটু ভালো পর্যায়ে আসলো, মানে জ্ঞান মোটামুটি একটু ঠিক মতো আসলো, তারপর উনি বললেন যে আমি যখন বেরিয়েছিলাম, আমি বেরিয়ানোর পর দেখতেছি যে আমি বাড়ি থেকে বেরিয়ে যে সামনে যে বড় গাছটার উপরে দেখতেছি কি যেন জ্বলে, মানে আলোকিত হয়ে যাচ্ছে, মানে ওটার উপরে কি যেন একটি জলমলে কি যেন একটা বসা ছিল, যার কারণে আলো ছড়াচ্ছে। তো তারপর আর আমার কিছু মনে নেই। তারপর যখন আমার জ্ঞান ফেরে, আমি ফিল করতে পারি আমার বুকের উপরে অনেক ভারী একটি বস্তু বসা, যার কারণে আমার খুব ব্যথা হচ্ছিল। তো এর পর দিনই সকালবেলা ওই আমার যে টিচার, ওনার বাবা আর কি একজন হুজুর আনলেন। তো হুজুর বললেন যে এই সমস্যাটা তো অনেক একটি গভীর সমস্যা হয়ে গিয়েছে, এখন ওনার সাথে একটি মেয়ে জিন ভর করেছে। তো এখন আপাতত এই জিনকে তাড়ানোর মতো শক্তি আমার নেই, আমি আপাতত তাবিজ দিয়ে যাচ্ছি আর কিছু আমল দিয়ে যাচ্ছি, এর থেকে যদি আল্লাহ রেহাই দেন। আর আপনারা কোনো ভালো কোনো ইমাম বা কবিরাজের সাথে যোগাযোগ করুন, যিনি এই সমস্যা থেকে ওনাকে মুক্তি দিতে পারেন। তো তারপর তারা ওই হুজুরের আমল অনুযায়ী এবং তাবিজটা ব্যবহার করতেছিল। তারপর অনেক হুজুর দেখানো হয় মাঝে, কিন্তু অতটা আর কি লাভ হয়নি। তারপর থেকে ওনার সাথে ঘটনাটা ঘটে, এখনো ঘটনাটা ওনার সাথে চলমান, প্রায় অনেক বছর ধরে, এই 8-9 বছর ধরে ওনার সাথে ঘটনাটা চলমান। তো ওনাকে এখনো মাঝে মাঝে, সবসময় না, মাঝে মাঝে দূর থেকে ভয় দেখায়, বা রাত্রে স্বপ্নে এলোমেলো কিছু দেখে জেগে ওঠেন।
বা এখনো মাঝে মাঝে রাত্রেবেলা খিঁচুনি দিয়ে ওঠেন। এরকম প্রভৃতি সমস্যা ওনার সাথে প্রতিনিয়ত এখন ঘটে চলছে। তো বা দাদির কাছে ভূতের গল্প শোনা একটি আলাদা রকমের আনন্দ ছিল। আমাদের গ্রামের সব ছেলে মেয়েদের ক্ষেত্রে সেটা হতো, আমার বেলাতেও ব্যতিক্রম নয়। আমি দাদিকে ভূতের গল্প শোনানোর জন্য বায়না করলাম। একদিন যখন আমি আমার দাদিকে ভূতের গল্প শোনানোর জন্য বায়না করেছি, তখন দাদি আমাকে বলে আমার শ্বশুরের সাথে ভয়ঙ্কর একটি ভূতের কাহিনী আছে, যা আমার শ্বশুরের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তার অকাল প্রয়াণ হয়। ঘটনাটি যখন ঘটেছিল তখন দাদার বয়স ছিল 4 বছর। ঘটনাটি আমাকে আমার শাশুড়ি বলছেন। আমার শ্বশুর ছিল খুব সাহসী আর খুব রাগী একজন মানুষ, আর এই কারণে আমাদের গ্রামের মানুষ সহ আশেপাশের সব মানুষই তাকে ভয় পেত। কেউ তার ওপর কোনো কথা বলার সাহস করত না। আমার শ্বশুর রাগী মানুষ হলেও তিনি মাছ ধরতে খুব পছন্দ করতেন, আর সেই কারণেই প্রতি রাতে নদীতে ধিয়াল মাছের জাল পাতা হতো। ঘটনার রাত কার্তিক মাসের অমাবস্যার রাত। সে রাতে আমার শ্বশুর অনেক নিষেধ থাকা সত্ত্বেও মাছ ধরতে যান। তখন গ্রামের মানুষের কাছে সবচেয়ে আতঙ্কের নাম ছিল কলেরা আর বসন্ত। আশেপাশের হাসপাতাল বলতে কিছু নেই, ভরসা ছিল কবিরাজের চিকিৎসা, আর সেটি করত পাশের গ্রামের কলিহাস নামক কবিরাজ। তার দেয়া তাবিজ কবচে মানুষ সুস্থ হতো। তখন এলাকায় ছিল কলেরার উপদ্রব, সব বাড়িতেই একজন না একজন মারা যাচ্ছে। আমার শ্বশুর যখন মাছ ধরতে নদীতে জাল পেতে, তখন হঠাৎ কালিহাস মাঝি তার সামনে দিয়ে যায় আর বলে, কিরে নজু, এখানে কি করিস? মাছ ধরতে আসছি দাদা। আজকের রাত তো বাদ দিলি না, তুই জানিস না আজ অমাবস্যার রাত? না দাদা, ও কিছু না, আমি এসব কিছু বিশ্বাস করি না। আপনি কবিরাজ মানুষ, আপনিই মানেন এসব, আমার কিছু হবে না। তুই তো আমার কথা শুনবি না, এখনো সারা রাত থাকবি এখানে? থাকবো। আমি এখান থেকে কলেরা দেও নিয়ে যাব, ও কিন্তু নতুন বউয়ের রূপে যাবে, তুই কিছু বলবি না? আচ্ছা। সময় কেটে যায়। রাত প্রায় 12টা। হঠাৎ আমার শ্বশুর একটা মেয়েলি কণ্ঠের কান্নার আওয়াজ পান। তখন তিনি চড়ার দিকে তাকিয়ে দেখতে পান একটি লাল কাপড় পরা নতুন বউ ঠিক তার দিকে আসছে। তার মনে হয় পাশের গ্রামের বউ মনে হয় পালিয়ে যাচ্ছে। তাই তখনকার দিন বউ পালন একটা নিত্য ঘটনা ছিল। আমার শ্বশুর তাকে আটকানোর জন্য যেই তার কাছে যাবে, ঠিক সেই সাথে সাথেই নতুন বউয়ের রূপধারী ডাইনিটা আমার শ্বশুরের গায়ে একটি জোরালো আঘাত করে এবং সাথে সাথে কামড় বসিয়ে দেয়। কালিহাস মাঝি দৌড়ে আসেন আর বলেন, নজু, তুই নিজেই নিজের কপালে কুড়াল মারলি। সূর্য ওঠার আগে যদি আমার কাছ থেকে একটা গাছ নিয়ে আসতে পারিস, তাহলে তুই বাঁচবি। কালিহাস মাঝি ডাইনিটাকে নিয়ে চলে যান আর পাশের বাড়ির লোকদের চিৎকার করে ডেকে দিয়ে যান। কিছু লোক চিৎকার শুনে আসে, শ্বশুরকে দেখে চেনে এবং তাকে বাড়িতে নিয়ে আসতে শুরু করে। আমার শ্বশুর সেখানেই 2 বার রক্ত বমি করে, দুর্বল হয়ে পড়ে সে। কালিহাস মাঝির বাড়িতে লোক পাঠানো হয় গাছ নিয়ে আসার জন্য। যখন ঠিক বাড়ির সামনে, তখন আমার শ্বশুর আরও একবার বমি করে এবং আমার শ্বশুর এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। তাকে মাটি দিয়ে আসার পর সবাই মনে করেছিল হয়তোবা ঘটনা এখানেই শেষ, কিন্তু পরদিন রাত হতেই শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। আমার ছোট দিয়ে অদ্ভুত আচরণ করতে থাকে, ও একটু একটু হাঁটতে পারত। হঠাৎ ও কাঁদতে শুরু করে এবং চারপাশে গাছগুলো ওপর দিয়ে যেন একটা ঝড় বয়ে যায়। খুব একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে আজান দেওয়ার শব্দ শোনা যায় এবং পরদিন কালিহাস মাঝি খবর পেয়ে আসে। তারপরে কালিহাস মাঝি পরিবারের সবাইকে এক রুমে আসতে বলে, একটি রুমের চারপাশে মোমবাতি জ্বালিয়ে দেয় এবং হঠাৎ করে আবারও একটা ঝোড়ো বাতাস এসে হাজির হয় এবং এই সময় জিনটি আসে এবং হঠাৎ মেয়েদের কণ্ঠে সে বলতে শুরু করে, আমি এই বাড়ির সবাইকে খাবো। এই কথা সে বলে। এরপর কবিরাজ তাকে অনেকভাবে ভয় দেখানোর চেষ্টা করে, তারপরেও সে ছেড়ে যেতে অনেক বেশি রাজি হচ্ছিল না। একটা সময় কবিরাজ তাকে বন্দি করতে সক্ষম হয়। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়, সবাই সবকিছু ভুলেও যায়। দেবরের বয়স তখন 16। হঠাৎ অসুস্থ হয়ে আমার দেবর কয়েকবার বমি করে সে হঠাৎ করেই মারা যায় এবং সে কয়েকবার লাল কাপড়ে নতুন বউয়ের কথা বলে। ঘটনাটা এত দ্রুত ঘটে, কবিরাজকে আনারও সময় পাওয়া যায় না। এরপর আবার কবিরাজ আসে এবং বলে যে কোনোভাবে ছাড়া পেয়েছে, ওকে আটকাতে হবে এবং এই বাড়ি বন্ধ করতে হবে।